একেকজন মানুষের গল্প বলার স্টাইল এক এক রকম। অতি সাধারণ কথা মিসির আলী যখন বলেন তখন মনে হয় দারুণ রহস্যময় কোনো কিছুর বর্ণনা দিচ্ছেন। উদাহরণ দেই, একদিন তার বাসায় গেছি। তিনি জানলার পাশে বসে গল্প করছেন। গল্পের এক পর্যায়ে বললেন, বুঝলেন ভাই, তখন জানলা দিয়ে তাকিয়ে দেখি এত বড় একটা চাঁদ। এত বড় চাঁদ কথাটা তিনি এমনভাবে বললেন যে শুনে আমার গা ছমছম করে উঠল। আমি চমকে জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম, অথচ চমকাবার কিচ্ছু নেই। পূর্ণিমার রাতে জানলা দিয়ে এত বড় চাঁদ দেখা যেতেই পারে। এই মিসির আলী আবার অতি ভয়ঙ্কর ব্যাপার এমন সাদামাটাভাবে বলেন যেন এটা কিছুই না, এরকম রোজে ঘটছে। এক সিরিয়াল কিলার প্রসঙ্গে বলতে গিয়ে হাই তুলতে তুলতে বললেন, লোকটার অভ্যাস ছিল খেজুরের কাঁটা দিয়ে ভিকটিমের চোখ গেলে দেয়া। তার বলার ভঙ্গি বলতে বলতে হাই তোলা থেকে শ্রোতাদের ধারণা হবে খেজুরের কাঁটা দিয়ে চোখ তোলা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এমন কিছুই না। আমি অনেক দিন থেকেই মিসির আলীকে বলছিলাম তার রহস্য সমাধানের প্রক্রিয়ার খুব কাছ থেকে আমি যুক্ত হতে চাই। আমি দেখতে চাই তিনি কাজটা কিভাবে করেন, লজিকের সিঁড়ি কিভাবে পাতেন। রহস্যের প্রতি আমার তেমন আগ্রহ নেই। আমার আগ্রহ রহস্য ভেদ প্রক্রিয়ার প্রতি। সুযোগ সে অর্থে আসেনি। আমি নিজে অত্যন্ত ব্যস্ত থাকি। মিসির আলী ঘরকুনো মানুষ। তিনি নিজেও তার মানসিক জগৎ নিয়ে ব্যস্ত। আমাদের দুজনের দেখা হয় না বললেই চলে। এই সময় আমি আমার পারিবারিক ট্র্যাজেডির নায়ক হয়ে বসলাম। সমাজের একজন দুষ্ট মানুষ হিসেবে আমার পরিচয় ঘটল এবং মিটিং করে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হলো। পত্রপত্রিকাগুলোতে ছাপার মতো খবর অনেক দিন ছিল না। তারা মনের আনন্দে আমাকে নিয়ে নানান গল্প ফাঁদতে লাগলো। মিসির আলী সাহেবের যে গল্পটি এখানে লিখছি সেখানে আমার ব্যক্তিগত গল্পের স্থান নেই বলেই নিজের গল্প বাদ থাকলো। অন্য কোনো দিন সেই গল্প বলা হবে। যাই হোক, আমি বাড়ি থেকে বিতাড়িত হয়ে কিছুদিন বন্ধুবান্ধবের সঙ্গে থাকার চেষ্টা করলাম। বন্ধুবান্ধবরা তেমন আগ্রহ দেখালো না। মহাবিপদ কে সেধে পুষতে চায়, আমাকে দূরে রাখাই মঙ্গল। বাধ্য হয়ে উত্তরায় একটা ফ্ল্যাট ভাড়া করলাম। 3 তলায় একা থাকি। দিনের বেলা অফিসের একজন পিয়ন থাকে। হোটেল থেকে খাবার এনে দিয়ে সন্ধ্যায় নিজের বাসায় চলে যায়। আমি তাকে চক্ষু লজ্জায় বলতে পারি না যে তুমি থাকো। এত বড় ফ্ল্যাটে একা থাকতে ভয় পাই। ভয় পাওয়ার কারণ হচ্ছে আমি মোটামুটি নিশ্চিন্ত ফ্ল্যাটে আমি একা থাকি না। আমার সঙ্গে বিদেহী কোনো আত্মাও থাকেন। গভীর রাতে কাঠের মেঝেতে হাঁটাহাঁটি করেন, শব্দ করে নিঃশ্বাস নেন। রান্নাঘরে পানির ট্যাপ ছেড়ে হাতে মুখে পানি দেন। এক রাতের ঘটনা তো ভয়ঙ্কর। রাত 3টা বাজে। বাথরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে নেমেছি। হঠাৎ দেখি ঘরের মধ্যে বেটে মতো একটা ছায়া মূর্তি। সে আমার চোখের সামনে ঘরের এক মাথা থেকে আরেক মাথায় চলে গেল। আমি বিকট চিৎকার দিতে গিয়েও দিলাম না। চিৎকার দিয়ে তো লাভ নেই। যে বিদেহী আত্মা আমার সঙ্গে বাস করেন তিনি ছাড়া আমার চিৎকার কেউ শুনবে না। এরপর থেকে ওই বাড়িতে রাত কাটানো আমার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ালো। সন্ধ্যার পর প্রতিটা ঘরের বাতি জ্বালিয়ে রাখি। কারেন্ট চলে যেতে পারে এই ভয়ে সব ঘরেই চার্জার। আমার বালিশের নিচে আছে টর্চ লাইট। হাতের কাছে টেবিলে দেশশালাই এবং মোমবাতি। লোহা সঙ্গে রাখলে ভূত আসে না। আমার শোবার ঘরে এই কারণে রড আয়রনের খাট কিনে সেট করা হলো। তারপরও ভয় কাটে না। রাতগুলো বলতে গেলে জেগেই কাটায়। আমার এই বিপর্যস্ত মানসিক অবস্থায় মিসির আলী হঠাৎ খুঁজে খুঁজে বাসায় উপস্থিত হলেন। তিনি এসেছেন পত্রপত্রিকা পড়ে। মিসির আলী আবেগপ্রবণ মানুষ কখনো ছিলেন না। তার আবেগ এবং উচ্ছ্বাস খুবই নিয়ন্ত্রিত। তারপরও তিনি যথেষ্ট আবেগ দেখালেন। আমাকে বললেন, আপনার মতো গৃহী মানুষকে ঘর ছাড়া দেখে খারাপ লাগছে। বলুন আপনার জন্য কি করতে পারি। বলেই তিনি আমার মাথায় হাত রাখলেন, যেন আমি অল্প বয়সের অভিমানী কোনো যুবক। আমাকে সান্ত্বনা দেওয়া প্রয়োজন। আমি বললাম, আপাতত আপনি আমাকে ভূতের হাত থেকে বাঁচান। একটা ভূত আমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না। কাঠের ফ্লোরে সে রাতে হাঁটাহাঁটি করে। আমি নিজে ভূতটাকে দেখেছি। মিসির আলী বললেন, কাঠ দিনের গরমে প্রসারিত হয়,
রাতের ঠান্ডায় সংকুচিত হয়, তখনই নানান শব্দ হয়। আমি বললাম, কাঠের এই ব্যাপারটা মানলাম, কিন্তু রান্নাঘরে ভূতটা পানির কল ছাড়ে, ছড়ছড় করে পানি পড়ার শব্দ আমি রোজ রাতেই 2-3 বার শুনি। মিসির আলি শান্ত গলায় বললেন, রাতে চারদিকে থাকে নীরব। আপনার নিচের তলা বা উপরের তলার লোকজন যখন কল ছাড়ে তখন সেই শব্দ ভেসে আসে, এর বেশি কিচ্ছু না। আপনি ভূতের ভয়ে মানসিকভাবে উত্তেজিত থাকেন বলেই হালকা পানি পড়ার শব্দ বড় হয়ে কানে বাজে। আমি বললাম, সরাসরি যে ভূত দেখেছি সেটা কি? বিছানা থেকে নেমে বাথরুমে গেলাম। হাঁটু সাইজের একটা ভূত দেয়ালের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গেল এবং মিলিয়ে গেল। মিসির আলি বললেন, আপনি নিজের ছায়া দেয়ালে দেখেছেন। ঘরের সব বাতি নিভিয়ে দিন। ওই রাতের মতো বিছানা থেকে নামুন, বাথরুমে যান, নিজের ছায়া দেখবেন। আমি তাই করলাম। নিজের কোনো ছায়া দেখলাম না। মিসির আলি মোটেই বিচলিত হলেন না। তিনি বললেন, ওই রাতে নিশ্চয়ই আপনার টিভি খোলা ছিল। টিভি স্ক্রিন থেকে আসা আলোয় আপনার ছায়া পড়েছে। টিভি ছাড়ুন। আমি টিভি ছাড়তেই দেয়ালে নিজের ছায়া দেখলাম। মিসির আলি বললেন, হেঁটে বাথরুম পর্যন্ত যান, ছায়াকে হেঁটে যেতে দেখবেন। আমি বললাম, এখন আর তার প্রয়োজন দেখছি না। মিসির আলি বললেন, ভয় কেটেছে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। মিসির আলি বললেন, এখন কি রাতে বাতি নিভিয়ে ঘুমোতে পারবেন? আমি বললাম, না। মিসির আলি বললেন, বাতি জ্বালিয়েই ঘুমোবেন, সমস্যা কিছু নেই। ঘুমাবার জন্য অন্ধকার কোনো পূর্বশর্ত না। ভালো কথা, এ বাড়িতে গেস্ট রুম আছে না? আমি বললাম, আছে। মিসির আলি বললেন, আগামী কয়েকদিন যদি আমি আপনার গেস্ট রুমে বাস করি তাহলে কি কোনো সমস্যা হবে? কেন থাকতে চাচ্ছেন? এমনি, অনেকদিন একা বাস করেছেন, একজন সঙ্গী পেলে আপনার ভালো লাগবে। কবে থেকে থাকা শুরু করবেন? আজ থেকেই। আমি প্রয়োজনীয় কাপড় চোপড় সঙ্গে করে এনেছি, শুধু টুথপেস্ট আনা হয়নি। টুথব্রাশ এনেছি, একটা টুথপেস্ট কিনতে হবে। এতক্ষণ চোখ পড়েনি, এখন চোখে পড়ল। মিসির আলি ছোট্ট একটা চামড়ার স্যুটকেস এবং হাত ব্যাগ নিয়ে এসেছেন। কাজটা তিনি করেছেন শুধুমাত্র আমাকে সঙ্গ দেবার জন্য। আনন্দে আমার চোখে পানি আসার জোগাড় হলো। প্রিয়জনদের নিষ্ঠুরতায় মানসিকভাবে ক্ষুদ্র হয়েছিলাম, হঠাৎ করেই সেই ক্ষুদ্রতা দূর হলো। মিসির আলি বললেন, আপনি অনেক দিন থেকে বলছিলেন আমার কোনো একটা রহস্যভেদ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে চান। এই মুহূর্তে আমি একটা রহস্য নিয়ে ভাবছি। আপনি চাইলে এই প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমি আগ্রহের সঙ্গে বললাম, অবশ্যই যুক্ত থাকতে চাই। 10 পৃষ্ঠার একটা চিঠি এখন আপনাকে দিচ্ছি। রসায়নের একজন অধ্যাপিকা চিঠিটা দিয়েছেন। আপনি মন দিয়ে চিঠিটা 3 বার পড়বেন। ইতিমধ্যে আমি আপনার গেস্ট রুমে স্থায়ী হচ্ছি। ভালো কথা, আপনার এখানে কি চা খাওয়ার ব্যবস্থা আছে? ব্যবস্থা নেই। রাতে ঘুম না এলে আমাকে চা খেতে হয়। টি ব্যাগ, চা, চিনির ব্যবস্থা করা দরকার। মিসির আলি বললেন, আপনি চিঠি পড়ুন, আমি পরিস্থিতি পর্যালোচনা করি। আমি চিঠি নিয়ে বসলাম। যথেষ্ট মনোযোগ দিয়েই পড়তে শুরু করলাম। 1-2 পৃষ্ঠা পড়ার পরই স্বীকার করতে বাধ্য হলাম, রসায়নের এই অধ্যাপিকার বাংলা গদ্যের উপর ভালো দখল আছে। হাতের লেখাও গোটা গোটা, নির্ভুল বানান। চিঠির মূল বক্তব্য সন্তানের মৃত্যু রহস্যের সমাধান। আমার কাছে সমাধান খুব কঠিন বলে মনে হলো না। সন্তানের মা সমাধান নিজেই করেছেন। সমাধানের স্পষ্ট ইঙ্গিত চিঠিতে দেওয়া। ভদ্রমহিলা তার শাশুড়িকে দায়ী করেছেন, সেটাই স্বাভাবিক। এই বৃদ্ধা হত্যাকাণ্ড নির্বিঘ্নে করার জন্য বাড়ির সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। খুনি বৃদ্ধার মোটিভও পরিষ্কার। এই বৃদ্ধা তার ছেলেকে কাছে রাখতে চান। তিনি চান না ছেলে আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকুন। ছেলেকে পাশে রাখার জন্য যে ভয়ঙ্কর পরিকল্পনা তিনি করেছেন তা কাজ করেছে। ছেলে নতুন ফ্ল্যাটে ওঠেনি। যে রহস্যের কথা চিঠিতে বলা হয়েছে সেই রহস্য সাদামাটা রহস্য। রহস্যভেদের জন্য মিসির আলির মতো মানুষ লাগে না। আমার মতো গড়পড়তা মেধার যে কোনো মানুষই এই রহস্য ভেদ করবে। অনেকদিন পর হোটেলের রান্নার বাইরে খাবার খেলাম। বাবুর্চি মিসির আলি সাহেব। চিকন চালের ভাত, আলু ভর্তা, ডিম ভাজি এবং ডাল। খেতে বসে মনে হলো অনেকদিন এত ভালো খাওয়া হয়নি। মিসির আলি বললেন,
বাঙালি রান্না দুই রকম, ব্যাপক আয়োজনের রান্না এবং আয়োজনহীন রান্না। আপনাকে কিছু রান্না আমি শিখিয়ে দেব, নিজে রাঁধবেন, নিজের রান্না খাবেন। আলু ভর্তার জন্য আলু আলাদা সিদ্ধ করতে হবে না, ভাতের সঙ্গে দিয়ে দেবেন। ডাল রান্নার মূল মন্ত্র হচ্ছে সিদ্ধ, যত সিদ্ধ হবে ডাল তত খেতে ভালো হবে, তবে তেলের বাগার দিতে হবে। সিদ্ধ হতে হতে ডাল যখন কলেইড ফর্মে চলে যাবে তখন বাগার প্রক্রিয়া শুরু করবেন। বাগারের কারণে তেল ডালের কণার উপর আস্তরণ তৈরি করবে। বাগারের তেলে বাঙালি মেয়েরা পেঁয়াজ রসুন ভেজে নেয়, আমি তার প্রয়োজন দেখি না। পেঁয়াজ রসুন ছাড়া ডাল রাঁধে বিধবারা, সেই ডাল খেতে খুবই সুস্বাদু। ইলিশ মাছ খুব অল্প আঁচে সিদ্ধ হয়, এটা কি জানেন? জানি না। মশলা মেখে ইলিশ মাছের টুকরো রোদে রেখে দিলেও সিদ্ধ হয়ে যাবে। আপনাকে রোদে রাখতে হবে না, গরম ভাতের উপর রেখে ঢাকনা দিয়ে রাখলেই হবে। মশলা কি? মশলা হচ্ছে লবণ, আর কিছু না। বাঙালি মেয়েরা ভাপা ইলিশে নানা মশলা দেয়, মশলা মাছের স্বাদ নষ্ট করে। কোনো রকম মশলা ছাড়া ভাপা ইলিশ একবার খেলেই আপনার আর মশলা খেতে ইচ্ছে করবে না। আমি ঘোষণা করলাম আগামীকাল রাতে সব রান্না আমি করব। মেনু ইলিশ মাছ, ডাল, আলু ভর্তা। ভালো ঘিও কিনে আনবো। গরম ভাতের উপর 1 চামচ ঘি ছেড়ে দেওয়া হবে। ভাতের গন্ধের সঙ্গে ঘিয়ের গন্ধ মিশে অমৃতসম কিছু তৈরি হবার কথা ভেবেই আনন্দ পাচ্ছি এবং এক ধরনের উত্তেজনাও বোধ করছি। দুপুরে বাজার করতে হবে, একটা ফ্রিজ কেনা দরকার। মিসির আলী হঠাৎ বললেন, ব্যাচেলর জীবনে কিছু আনন্দ আছে, তাই না? আমি ধাক্কার মতো খেলাম। আমার মনে হলো রান্নাবান্নার এই বিষয়টি মিসির আলী ইচ্ছা করে আমার ভিতরে ঢুকিয়েছেন যেন আমি ব্যস্ত থাকতে পারি। রাতের খাওয়া শেষে দুজন বারান্দায় চেয়ার পেতে বসেছি। দক্ষিণমুখী বারান্দা, ভালো হাওয়া দিচ্ছে, দুজনের হাতেই সিগারেট। মিসির আলী সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, আজকাল সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, পড়েছেন? আমি বললাম, পড়েছি। মিসির আলী বললেন, আমার নিজের ধারণা সিগারেটের প্যাকেটে এই সতর্কবাণী দেওয়ার পর থেকে সিগারেটের বিক্রি অনেক বেড়েছে। আমি অবাক হয়ে বললাম, কেন? মিসির আলী হাই তুলতে তুলতে বললেন, মানুষের মৃত্যু বিষয়ে প্রচণ্ড ভীতি, সে মৃত্যু কি জানতে আগ্রহী। এই আগ্রহের কারণে অবচেতনভাবে মানুষ মৃত্যুর কাছাকাছি যেতে চায়। সিগারেট সেই কাছাকাছি থাকার সহজ উপায়। আমি বললাম, যুক্তি খারাপ না। মিসির আলী আগ্রহের সঙ্গে বললেন, যারা ছাদে বেড়াতে চায় তাদেরকে দেখবেন একসময় ছাদের রেলিংয়ে বসেছে। অতি বিপজ্জনক জেনেও এই কাজটা করছে। মূল কারণ একটাই, মৃত্যুর কাছাকাছি যাওয়া। মানুষ অতি বিচিত্র প্রাণী। ভালো কথা, আপনি কি আমার কন্যার চিঠিটা পড়েছেন? 3 বার পড়তে বলেছিলেন, আমি 2 বার পড়েছি। মিসির আলী আগ্রহ নিয়ে বললেন, চিঠি পড়ে কি কোনো খটকা লেগেছে? আমি বললাম, হুট করে আপনাকে বাবা ডাকায় সামান্য খটকা লেগেছে। বাবা ডাক ছাড়া চিঠিতে খটকা নেই। চিঠির রহস্য আপনার মতো মানুষের পক্ষে মুহূর্তেই বের করার কথা। মিসির আলী নিচু গলায় বললেন, রহস্য বের করেছি। একটা কাগজে লিখে খামে বন্ধ করে রেখেছি। খামটা আপনি রাখবেন, তবে খুলে এখন পড়বেন না। কখন পড়ব? আপনি নিজে যখন রহস্যভেদ করবেন তখন পড়বেন। আমি রহস্যভেদ করব? হ্যাঁ, আপনি করবেন। আমি আপনাকে সাহায্য করব। আপনি একা বাস করছেন, রহস্য নিয়ে কিছুদিন ব্যস্ত থাকবেন, মানব মনের গতি প্রকৃতি জানবেন। আপনি লেখক মানুষ, এতে আপনার লাভই হবে। আমি বললাম, সাগর নামের বাচ্চাটা তার দাদির হাতে খুন হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে। মিসির আলী বললেন, চট করে সিদ্ধান্তে যাবেন না। মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ না হলে কেউ এই কাজ করতে পারে না। চিঠি পড়ে কি মনে হয় ছেলেটির দাদি মানসিকভাবে অসুস্থ? তা মনে হয় না। তাহলে কি ছেলেটির বাবা মানসিক রোগী? চিঠিতে সেরকমই আছে, হারুন নামের ডাক্তার তার মাকে দেখে, এই সব। মিসির আলী বললেন, এক কাজ করলে কেমন হয়? ডাক্তার ভদ্রলোকের সঙ্গে দেখা করুন, তাকে চোখ দেখাতে যান। আপনি লেখক মানুষ, উনি আপনাকে চিনতে পারবেন। আমার ধারণা উনি মন খুলে আপনার সঙ্গে কথা বলবেন। রাত অনেক হয়েছে, চলুন ঘুমোতে যাওয়া যাক। খামটা দিন।
মিসির আলি পাঞ্জাবের পকেট থেকে খাম বের করে দিলেন। তিনি খাম পকেটে নিয়েই গল্প করতে এসেছিলেন। আমি বললাম, ধাঁধাটির উত্তর কি? কোন ধাঁধা? ওই যে, স্থলের প্রাণী জলে বাস করে, আবার জলের প্রাণী জীবন কাটায় স্থলে। মিসির আলি বললেন, দুটা একই প্রাণী, কল্পনার প্রাণী। জলের কোনো প্রাণী স্থলে বাস করে না, আবার স্থলের কোনো প্রাণী জলে বাস করে না। যান, ঘুমোতে যান। ফালতু ধাঁধা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ডক্টর হারুনের কাছে মিসির আলি আমাকে নিয়ে গেলেন। এমনিতেই তার চোখ দেখাবার কথা, সঙ্গে আমিও দেখাবো। চোখ দেখাতে গিয়ে ডাক্তার সাহেবের আচরণ লক্ষ্য করব। তেমন সুযোগ হলে কিছু প্রশ্নও করব, তবে প্রশ্নের প্রয়োজন নেই। মানসিকভাবে বিপর্যস্ত একজন মানুষকে দেখলেই চেনা যাবে। তার চোখে থাকবে ভরসা হারানো দৃষ্টি। যেমন ভেবেছি তেমনই দেখলাম। অস্থির ছটফটে একজন মানুষ, সারাক্ষণ ভুরু কুঁচকে আছেন, কথা বলছেন উঁচু গলায়। তার টেবিলে একটা চায়ের কাপ। তিনি কাপ হাতে নিয়ে তীব্র গলায় বললেন, এই ফজলু, চায়ের কাপ সরাওনি কেন গাধা? বলেই দেরি করলেন না, চায়ের কাপ ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিলেন। অস্বাভাবিক কর্মকাণ্ড। তার টেবিলে বরফ মেশানো হলুদ রঙের পানীয়। রং দেখে মনে হচ্ছে হুইস্কি। যদি হুইস্কি হয় তাহলে ব্যাপারটা অবশ্যই অস্বাভাবিক। কোনো ডাক্তারই হুইস্কি খেতে খেতে রুগী দেখতে পারেন না। আমি গ্লাসের দিকে ইঙ্গিত করে বললাম, কি খাচ্ছেন? ডাক্তার হারুন আমাকে স্তম্ভিত করে দিয়ে বললেন, হুইস্কি খাচ্ছি, আপনি খাবেন? আমি না সূচক মাথা নাড়লাম। খেয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না। দিনের শেষে ক্লান্তি নিবারক। আমি বললাম, আপনি ক্লান্তি নিবারণ করুন, আমি তেমন ক্লান্তি বোধ করছি না। ডাক্তার গ্লাসে চুমুক দিয়ে আমার চোখ দেখতে বসলেন। যত্ন করেই চোখ দেখলেন। বিল দিতে গেলাম। তিনি বললেন, মিসির আলি সাহেব আমার বন্ধু মানুষ, আপনাকে বিল দিতে হবে না। আমি বললাম, আপনি কি বন্ধুর বন্ধুদের কাছ থেকে বিল নেন না? না। তাহলে তো একসময় দেখা যাবে কারো কাছ থেকেই আপনি বিল নিতে পারছেন না, সবাই ফ্রি। আমি এমন কোনো হাসির কথা বলিনি, কিন্তু ভদ্রলোক মনে হলো খুব মজা পেলেন। এক চুমুকে গ্লাস শেষ করে অনেকক্ষণ হাসলেন। অ্যালকোহলের এফেক্টও হতে পারে। তিনি ফ্লাস্ক থেকে ওই বস্তু আরও খানিকটা ঢালতে ঢালতে বললেন, আমি টিটাটোলার মদ সিগারেট কিছুই খাই না। গ্লাসে যে বস্তু দেখছেন তা হলো তেঁতুলের পানি। তেঁতুলের পানি আর্টারিওসিলোরোসিস কমায়। আমি যা করছি তা হলো দেশীয় ভেষজের মাধ্যমে চিকিৎসা। আমি বললাম, আপনি তেঁতুলের পানি খাচ্ছেন, আমাকে কেন বললেন হুইস্কি খাচ্ছি? হারুন সাহেব বললেন, আপনি ভুরু কুঁচকে গ্লাসটার দিকে তাকাচ্ছিলেন, এজন্যই বলেছি। আপনার আগেও কয়েকজন রোগী আপনার মতোই ভুরু কুঁচকে গ্লাসের দিকে তাকিয়ে বলেছে, কি খাচ্ছেন? আমি তাদেরকেও বলেছি হুইস্কি খাচ্ছি। তাদের ভুল ভাঙাননি? না, শুধু আপনারটাই ভাঙিয়েছি। আমার ভুল ভাঙালেন কেন? ডাক্তার হাসতে হাসতে বললেন, আপনি বন্ধু মানুষ। বেহেশতে আমরা কিছু আত্মীয় স্বজন পুত্রকন্যা পাবো না, বন্ধু পাবো। আমাদেরকে দেয়া হবে ৭০ জন হুর। এরা সবাই বন্ধু, পবিত্র সঙ্গী, কেউ আত্মীয় না। আপনি কি বেহেশত দোজক এইসব বিশ্বাস করেন? অবশ্যই করি। নামাজ পড়েন? সময় মতো পড়া হয় না, তবে রাতে ঘুমাবার আগে কাজা পড়ি। বেহেশতে যাবার জন্য পড়েন? ডাক্তার বেশ কিছু সময় চুপ করে থেকে বললেন, বেহেশতে দেখার প্রতি আমার আগ্রহ আছে। সেখানে যেসব পবিত্র সঙ্গিনী আছে তাদের একজনকে আমি দেখেছি। স্বপ্নে দেখেছেন? স্বপ্নে না, ঘোরের মধ্যে দেখেছি। কিরকম দেখতে জানতে পারি? জানতে পারেন? জানতে চান? জি, চাই। ডাক্তার হারুন আগ্রহ নিয়ে গল্প শুরু করলেন। চেম্বারের সবকটা বাতি নিভিয়ে শুধু টেবিল ল্যাম্প জ্বালিয়ে রেখে আবহ তৈরি করলেন। ফজলু মিয়া নামের তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বললেন, আর রুগী দেখব না, সবাইকে অন্য কোনো ডাক্তারের কাছে যেতে বলো। আমি টায়ার্ড। তাকে তেমন টায়ার্ড দেখাচ্ছে না, যথেষ্টই এনার্জেটিক লাগছে। মনে হচ্ছে হুরের বর্ণনা করতে পেরে তিনি আনন্দিত। এই চেম্বারেই দেখেছি, বছর দেড়েক আগের কথা। শাইলার সঙ্গে রাগ করে সিদ্ধান্ত নিয়েছি বাড়ি যাব না, রাতটা চেম্বারেই কাটাবো। তখন আমার চেম্বারে একটা ইজি চেয়ার ছিল।
কম্বল ছিল। রাতে যখন বাড়ি ফিরতাম না, তখন কম্বল মুড়ি দিয়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমাতাম। সেই রাতেও তাই করেছি, শুয়ে পড়েছি। হাতের কাছে টেবিল ল্যাম্পের সুইচ, বাতি নেভাতে যাব তখন তাকে দেখলাম। চোখ দেখার যন্ত্রটা দেখছেন না, সেখানে দাঁড়িয়ে আছে, আর গা থেকে নীলাভ আলোর আভা আসছে, ফ্লোরেন্স আলোর মতো আলো, তবে তীব্রতা অনেক কম। মিসির আলী বললেন, হুডটার গায়ে কাপড় ছিল? ডক্টর হারুন বিরক্ত গলায় বললেন, অবশ্যই ছিল। আপনি কি ভেবেছেন সে ন্যাংটা হয়ে আমার অফিসে আসবে? তার পরনে ছিল হালকা সবুজ রঙের শাড়ি, গা ভর্তি গয়না, পাথরের গয়না, গয়নার রঙও সবুজ। আমি চোখের ডাক্তার, প্রথমেই তাকালাম মেয়েটার চোখের দিকে। মেয়েটার চোখের সাদা অংশটা ঠিক সাদা না, একটু যেন লালচে। অনেকক্ষণ কাঁদলে মেয়েদের চোখ যেমন লালচে হয়, সেরকম। আমি বললাম, কথা হয়েছে তার সঙ্গে? হ্যাঁ হয়েছে, কিন্তু এই বিষয়ে আমি আর কিছু বলবো না। এই বিষয়ে কথা বললে মা রাগ করেন। এখন আপনারা বিদায় হন। আমরা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছি। হঠাৎ ডাক্তার মিসির আলীর দিকে তাকিয়ে বললেন, আমার মা আমাকে জানিয়েছে আপনি এখন নিজের বাসায় থাকেন না, অন্য এক জায়গায় থাকেন। আপনি যে ঘরে থাকেন সেখানে দেয়াল ঘড়ি আছে, ঘড়িটা বন্ধ, ঘড়িতে সবসময় 3টা বেজে থাকে। আমার মা কি ঠিক বলেছেন? মিসির আলী চিন্তিত গলায় বললেন, হ্যাঁ। এখন কি বিশ্বাস করেছেন আমার মার সঙ্গে আমার কথা হয়, দেখা হয়? মিসির আলী বললেন, না। কখন বিশ্বাস হবে? যখন তাকে নিজে দেখব। ডাক্তারের ঠোঁটের কোণায় হালকা হাসির আভাস দেখা গেল, যেন তিনি মজার কোনো কথা বলবেন বলে ভাবছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। মিসির আলী বললেন, আজ উঠি? ডাক্তার বললেন, আরও কিছুক্ষণ বসুন, গাড়ি দিয়ে নামিয়ে দেব। একটা প্রশ্নের জবাব দিন, আপনি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বিশ্বাস করেন? মিসির আলী বললেন, করি। ডাক্তার বললেন, এদের তো আপনি চোখে দেখেননি, তাহলে কেন বিশ্বাস করেন? মিসির আলী বললেন, আমি চোখে না দেখলেও নানান যন্ত্রপাতি এদের অস্তিত্ব বের করেছে। একটি যন্ত্রের নাম সাইক্লোট্রন। পৃথিবীর কোনো যন্ত্রপাতি মৃত মানুষের অস্তিত্ব বের করতে পারে না। ডাক্তার বললেন, সেরকম যন্ত্রপাতি তৈরি হয়নি বলেই পারে না। আমার পড়াশোনা যদি পদার্থবিদ্যায় হতো, আমি নিজেই এরকম একটা যন্ত্র বানানোর চেষ্টা করতাম। যন্ত্রটার নাম দিতাম সোল সার্চার, যে যন্ত্র আত্মা অনুসন্ধান করে বেড়াবে। মনে করা যাক এই ঘরে একটা আত্মা আছে। যন্ত্রের কাজ হবে ঘরের প্রতিটা স্কয়ার ইঞ্চি রেডিও অ্যাক্টিভিটি মাপবে, তাপ মাপবে, ইলেকট্রিক্যাল চার্জ মাপবে, ম্যাগনেটিক বলরেখার ম্যাপ তৈরি করবে। সমস্ত ডাটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা হবে। সফটওয়্যারের কাজ হবে অ্যানোমালি ডিটেক্ট করা। ডাক্তার সাহেব প্রবল উৎসাহে বক্তৃতা দিয়ে যাচ্ছেন, যেন তিনি ক্লাস নিচ্ছেন। আমরা দুই মনোযোগী শ্রোতা। তার ঘরে বোর্ড না থাকায় সামান্য সমস্যা হচ্ছে। যন্ত্রের খুঁটিনাটি বোর্ডে এঁকে দেখাতে পারছেন না, কাগজ কলমে এঁকে দেখাতে হচ্ছে। আমরা রাত 11:30টায় ছাড়া পেলাম। ডাক্তার সাহেব নিজেই পৌঁছে দিলেন, তবে গাড়িতেও তিনি বকবক করতেই থাকলেন, এক মুহূর্তের জন্যও থামলেন না। প্রথম যেটা করতে হবে তা হলো ম্যাগনেটিক টানেল কিংবা ম্যাগনেটিক কোণ তৈরি করা। আত্মাকে যদি কোনো ক্রমে ভুলিয়ে ভালিয়ে টানেলে ঢুকিয়ে ফেলা যায়, তাহলেই কর্মকাবার। আমি বোকা বোকা মুখ করে বললাম, কর্মকাবার মানে কি? আত্মা মারা যাবে? মানুষ মরে আত্মা হয়, আত্মা মরে কি হবে? ভেবেছিলাম আমার রসিকতায় তিনি রাগ করবেন। ভাগ্য ভালো, রাগ করলেন না। তিনি বুঝাতে চেষ্টা করলেন আত্মা কি। আত্মা হলো পিওর ফর্ম অফ এনার্জি। আমরা যেসব এনার্জির সঙ্গে পরিচিত তার বাইরের এনার্জি। আমাদের এনার্জির ট্রান্সফরমেশন হয়, এক ফর্ম থেকে অন্য ফর্মে যেতে পারে। আত্মা নামক এনার্জির কোনো ট্রান্সফরমেশন নেই। বুঝতে পেরেছেন তো? আমি কিছুই বুঝতে পারছি না, তারপরও প্রবল বেগে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। রাতে মিসির আলী সাহেবকে নিয়ে খেতে বসেছি। আয়োজন সামান্য। দুপুরের ডাল গরম করা হয়েছে, ডিম ভাজা হয়েছে। প্রচণ্ড গরমে ডাল টকে গেছে। মিসির আলী সাহেব ব্যাপারটা ধরতে পারছেন না, টক ডাল খেয়ে যাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি আছেন গভীর চিন্তায়। আমি বললাম,
মিসির আলী সাহেব, আপনি কি আত্মা বিশ্বাস করেন? তিনি আমাকে চমকে দিয়ে বললেন, হ্যাঁ। খুব যে ভেবেচিন্তে তিনি হ্যাঁ বললেন তা কিন্তু মনে হলো না। বলতে হয় বলে বলা। আত্মা বিষয়ক দ্বিতীয় প্রশ্ন করতে যাচ্ছি তার আগেই মিসির আলী বললেন, ডাক্তার সাহেব গাড়ি করে আপনার বাসায় আমাদের পৌঁছে দিয়েছেন। ব্যাপারটা আপনার কেমন লেগেছে? আমি বললাম, ভালো লেগেছে। ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ। ভালো মানুষরা পাগলাটে হয়, উনিও পাগলাটে। মিসির আলী বললেন, উনার গাড়ির ড্রাইভার কিন্তু আপনার বাড়ির ঠিকানা জানতে চায়নি। সে ঠিকানা জানতো, আগে এসেছে, ঠিক বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, তাই তো। মিসির আলী বললেন, ডাক্তার সাহেব আপনাকে চেনেন না, আজই প্রথম চিনলেন। উনি আপনার বাড়ি চেনেন, কারণ উনি আপনাকে অনুসরণ করছেন। আমার পেছনে লোক লাগিয়ে রেখেছেন। আপনার পেছনে লোক লাগিয়ে রাখবে কেন? সেটাই তো বুঝতে পারছি না। আমি বললাম, ঘড়ির ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি যে বলে দিলেন আপনার ঘরের ঘড়িটা বন্ধ, 3টা বেজে আছে। মিসির আলী বললেন, এটা তুচ্ছ বিষয়। তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কিছু নেই। আমি বললাম, তুচ্ছ বলছেন কেন? ঘড়িটা তো বাইরে থেকে দেখা সম্ভব না। এই ঘড়ি দেখতে হলে ঘরে ঢুকতে হবে, হবে না? মিসির আলী আমার কথায় গুরুত্ব দিলেন না, বরং মনে হলো কিছুটা বিরক্তই হলেন। আমাকে হতাশ গলায় বললেন, শরীরটা খারাপ লাগছে, ডালটা কি নষ্ট ছিল? আমি বললাম, হ্যাঁ। মিসির আলী বললেন, আমার কাছে অবশ্য টকটক লাগছিল। আমি ভাবলাম কাঁচা আম দিয়ে ডাল টক করা হয়েছে। এই সিজনে কাঁচা আম পাবেন কোথায়? মিসির আলী বললেন, তাও তো কথা। কিছুক্ষণের মধ্যেই তার ভেদ বমি শুরু হলো। চোখ মুখ উল্টে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেলেন। সামান্য টক ডাল এই অবস্থা তৈরি করতে পারে তা আমার ধারণাতেও ছিল না। বাংলাদেশে চিকিৎসা সেবার মনে হয় কিছুটা উন্নতি হয়েছে। টেলিফোন করা মাত্র অ্যাম্বুলেন্স চলে এলো। তাকে ক্লিনিকে ভর্তি করালাম। তার জ্ঞান ফিরল ভোর রাতে। জ্ঞান ফেরার পর প্রথম যে বাক্যটি বললেন তা হলো, যে কোনো রহস্যের অনেক ডালপালা থাকে। রহস্যভেদের জন্য প্রতিটি ডালে চড়তে হয় না, বেছে বেছে ডালে চড়তে হয়। ঘড়িতে 3টা বাজে এই রহস্যের এমন একটা শাখা যাতে আমাদের চড়তে হবে না। আমি বললাম, ভাই, আপনি সুস্থ হয়ে উঠুন। রহস্য নিয়ে এখন আপনাকে মাথা ঘামাতে হবে না। মিসির আলী চোখ বন্ধ করে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন। 2 ধরনের মানুষের মধ্যে পাগলামি প্রকাশিত হয়, প্রতিভাবান মানুষ এবং কর্মশূন্য মানুষ। মিসির আলী প্রতিভাবান মানুষ, তার মধ্যে পাগলামি প্রকাশিত হওয়াটাই স্বাভাবিক, এবং হাসপাতালের বিছানায় তা পূর্ণ মাত্রায় প্রকাশিত হলো। তিনি এত বিষয় থাকতে ভূত নিয়ে প্রবন্ধ লেখা শুরু করলেন। অতি ব্যস্ত প্রবন্ধকার। যখনই তার কাছে যায় তাকে প্রবন্ধের কোনো না কোনো বিষয় নিয়ে ব্যস্ত দেখি। হাসপাতালে তার কিছু ভক্ত জুটে গেল। এর মধ্যে একজন নার্স, নাম মিতি। তার প্রধান এবং একমাত্র দায়িত্ব হয়ে দাঁড়ালো মিসির আলীকে ভূতের গল্প শোনানো। জানা গেল তার গ্রামের বাড়ি নয়াবাড়ি, শ্রীপুর, ভূতের হোস্টেল। এমন কোনো ভূত নেই যে এই মেয়ের গ্রামের বাড়িতে থাকে না। কুয়াভূত নামে এক ভূতের নাম তার কাছেই শুনলাম। এই ভূত থাকে কুয়ায়। হঠাৎ হঠাৎ কুয়া থেকে উঠে কুয়ার পরে বসে চিরুনি দিয়ে চুল আঁচড়ায়। মানুষজনের শব্দ শুনলে ঝপাং করে কুয়ায় ঝাঁপ দিয়ে পড়ে। তেঁতুল ভূত বলে এক ধরনের ভূতের কথা শোনা গেল। তারা থাকে তেঁতুল গাছে। এপ্রিল মে মাসে যখন তেঁতুলে হলুদ ফুল ফোটে তখন তারা তেঁতুল ফুল চুষে ফুলের মধু খায়। যেসব গাছে তেঁতুল ভূত থাকে সেসব গাছে এই কারণেই তেঁতুল হয় না। মিতিদের গ্রামের বাড়িতে 3টি তেঁতুল গাছের কোনোটিতেই তেঁতুল হয় না। বিশাল গাছ, প্রচুর ফুল ফোটে, কিন্তু তেঁতুল হয় না। মিসির আলী এসব উদ্ভট গল্প যে শুনছেন তা না, রীতিমতো নোট করছেন, নানা মন্তব্যে খাতা ভর্তি করছেন। কুয়াভূত বিষয়ে তার মন্তব্যের পাতাগুলো পড়লাম। কুয়াভূত পানিতে বাস করে এমন প্রজাতি, নারী ধর্মী। কারণ কুয়াভূতকে সবসময় কুয়ার পাড়ে চুল আঁচড়াতে দেখা যায়। তবে এমনও হতে পারে পানিজীবী এই ভূত শ্রেণীর সবারই লম্বা চুল, সবাই চুল আঁচড়াতে পছন্দ করে। প্রকৃতি
ভীতু প্রকৃতির। মানুষের আগমনের ইশারা পেলেই এরা কুয়োতে ঝাঁপিয়ে পড়ে। কর্মকাণ্ড: এদের প্রধান কর্মকাণ্ড কুয়োর পানিতে ছোটাছুটি করা এবং পানি ছিটাছিটির খেলা করা। চরিত্র: উপকারী চরিত্রের ভূত। মিতির এক খালার ছোট ছেলে একবার পানিতে পড়ে গিয়েছিল। কুয়াভূতরা বাচ্চাটিকে ঘাড়ে করে ঝুলিয়ে রেখেছিল। বালতি নামিয়ে দিলে কুয়াভূতরা বাচ্চাটাকে বালতিতে তুলে দেয়। গন্ধ: কুয়াভূতের গায়ে পুরনো শ্যাওলার গন্ধ, কেউ কেউ বলে মাছের গন্ধ। খাদ্য: এদের খাদ্য সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, তবে ওদেরকে কুয়ার পাড়ে বসে পানসুপরির মতো কি যেন চিবোতে দেখা গেছে। পোশাক: এদের প্রিয় এবং একমাত্র পোশাক সাদা রঙের। সাদা রঙের কাপড় ছাড়া এদেরকে কেউ অন্য কোনো রঙের কাপড়ে দেখেনি। কথাবার্তা: এদের কথাবার্তা কেউ কখনো শোনেনি, তবে হাসির শব্দ অনেকেই শুনেছে। আমি কিছুতেই ভেবে পাই না মিসির আলির মতো অতি বুদ্ধিমান একজন মানুষ কুয়াভূত বিষয়ে এতগুলো কথা এত গুরুত্বের সঙ্গে কেন লিখেছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই, আপনি কি কুয়াভূতের ব্যাপারটা বিশ্বাস করেছেন? মিসির আলি বললেন, আমি বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না। মিতি মেয়েটা বানিয়ে বানিয়ে ভূত বিষয়ে এত কথা কেন বলবে? আমি বললাম, মানুষ বানিয়ে বানিয়ে মিথ্যা বলে না। মানুষ প্রয়োজনে মিথ্যা বলে, অপ্রয়োজনে মিথ্যা বলে, বানিয়ে বলে, অন্যকে বিপদে ফেলার জন্যও বলে। মিসির আলি বললেন, আপনার কি ধারণা মিতি মেয়েটা আমাকে বিপদে ফেলার জন্য কুয়াভূত নামক মিথ্যা বলছে? আমি হাল ছেড়ে চুপ করে গেলাম। মিসির আলিকে যে রোগের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই রোগ তার সেরে গেছে, তবে দেখা গেছে তিনি নানা ধরনের রোগে ভুগছেন। শরীরে বেশিরভাগ যন্ত্রপাতিই নাকি নষ্ট। দুটা কিডনির একটা যায় অবস্থায় আছে। লিভারে জমেছে ফ্যাট। তার চিকিৎসা ডাক্তাররা মহা উৎসাহে চালাচ্ছেন। মিতি নামের নার্স চালাচ্ছে ভূত চিকিৎসা। মিসির আলি একদিন আগ্রহ নিয়ে বললেন, মেয়েটার গ্রামের বাড়িতে একদিন বেড়াতে গেলে কেমন হয়? আমি বললাম, আপনি মিতির গ্রামের বাড়িতে যেতে চাচ্ছেন? হ্যাঁ, কুয়ার পাড়ে সারা রাত বসে থাকবো, কুয়াভূতের হাসি শুনবো, তারা জলকেলি করবে, সেই শব্দও শুনবো। আপনি কি সত্যি যেতে চাচ্ছেন? অবশ্যই। চোখের ডাক্তার সাহেবের সমস্যা বিষয়ে এখন তাহলে ভাবছেন না? মিসির আলি বললেন, সেই সমস্যার সমাধান তো করেছি, আর কি? তাদের তো কিছু জানাচ্ছেন না। মিসির আলি বললেন, আপনার জন্য অপেক্ষা করছি। আপনি যুক্তির উপর যুক্তি দাঁড় করিয়ে সমস্যার সমাধান করে গভীর আনন্দ পাবেন। আপনার আনন্দ দেখতে ইচ্ছে করছে। মিসির আলি হঠাৎ গলা নামিয়ে বললেন, একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? অনেক বড় রহস্য লুকিয়ে আছে মিতির কাছে। আমি বললাম, কি রহস্য? মিসির আলি তার বিখ্যাত রহস্যময় হাসি হেসে বললেন, আপনি চুপচাপ বসে না থেকে আমার চিঠি কন্যার সঙ্গে দেখা করে আসুন না। প্রাথমিক তদন্ত। আপনি আপনার মতো কথা বলবেন, প্রশ্ন করবেন। শুধু একটা প্রশ্ন আমি শিখিয়ে দেব। কোথায় দেখা করব? তার বাসায়? না না, তার কলেজে। তিনি চাচ্ছেন না তার স্বামী চিঠির ব্যাপারটা জানুক, কাজেই মিটিং অফিসে হওয়ায় বাঞ্ছনীয়। অধ্যাপিকা শায়লা আমাকে দেখে যথেষ্টই বিরক্ত হলেন। শিক্ষিত মানুষরা সুগার কোটেড কুইনাইনের মতো বিরক্তি আড়াল করে সহজ ভঙ্গিতে হাসতে পারেন। ভদ্রমহিলা ভদ্রভাবে আমাকে বসালেন, বেয়ারা ডেকে চা বিস্কিট দিলেন। আলোচনা শুরু করতে যাচ্ছি, তখন তিনি আমাকে থামিয়ে দিয়ে হাসতে হাসতে বললেন, শার্লক হোমসের সঙ্গে একজন সহকারী থাকেন। উনি অনেক বোকামি করেন। পাঠকরা তার বোকামি এবং ভুল লজিক পড়ে মজা পায়। আপনিও কি এমন একজন? ভদ্রমহিলার কথায় অনেকটা থতমত খেয়ে গেলাম। যেসব কথা বলবো বলে গুছিয়ে রেখেছিলাম সবই এলোমেলো হয়ে গেল। আমি আমতা আমতা করে বললাম, মিসির আলি সাহেব খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। একটা প্রশ্ন? জি, একটাই প্রশ্ন। এই প্রশ্নটা তো তিনি টেলিফোনেও করতে পারতেন, তা না করে আপনাকে কেন পাঠালেন? শায়লার এই প্রশ্নের জবাব আমি দিতে পারলাম না, আরও হকচকিয়ে গেলাম। শায়লা বললেন, চা খান, চা ঠান্ডা হচ্ছে। আমি চায়ের কাপে চুমুক দিলাম। শায়লা বললেন, আমার একটা ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। হাতে সময় আছে 7 মিনিটের মতো। প্রশ্নটা করুন।
একটাই প্রশ্ন করতে হবে তা না, 7 মিনিটে যে কয়টা প্রশ্ন করতে চান করুন। মিসির আলি শিখিয়ে দেওয়া প্রশ্নটা করলাম। আমি নিজে যেসব প্রশ্ন করব বলে ঠিক করে রেখেছি সবই কর্পূরের মতো উবে গেল। আমি চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললাম, আপনি মিসির আলি সাহেবের কাছে লেখা চিঠিতে লিখেছেন এপ্রিল মাসের 1 তারিখ দুর্ঘটনা ঘটেছিল। তারিখ ঠিক আছে তো? অবশ্যই ঠিক আছে, এপ্রিল ফুলস ডে, ভুল হবার কথা না। আমি বললাম, আপনি নিশ্চয়ই জানেন মিসির আলি সাহেব অনুসন্ধানের ব্যাপারে অত্যন্ত ম্যাটিকুলাস। তিনি খোঁজখবর করে জেনেছেন আপনার দুর্ঘটনার বছরের 1 এপ্রিল সরকারি ছুটি ছিল। শায়লা বললেন, অবশ্যই না। আমি বললাম, আমি ওই বছরের একটা ক্যালেন্ডার নিয়ে এসেছি, আপনাকে কি দেখাবো? শায়লা হ্যাঁ না বলার আগেই আমি কাঁধে ঝোলানো চটের ব্যাগ থেকে একটা ডেস্ক ক্যালেন্ডার বের করে তাকে দেখালাম। এপ্রিলের 1 তারিখে লাল গোল চিহ্ন দেওয়া, সরকারি ছুটি। ভদ্রমহিলা থতমত খেলেন না, কঠিন মুখ করে বসে রইলেন। আমি বললাম, যদি অনুমতি দেন তাহলে উঠব। ভদ্রমহিলা এই প্রশ্নেরও উত্তর দিলেন না, আমার ডেস্ক ক্যালেন্ডার হাতে নিয়ে বসে রইলেন। তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে এই ক্যালেন্ডারটা তিনি হাতছাড়া করতে চান না। আমি ক্যালেন্ডার রেখে ঘর থেকে বের হলাম। মিসির আলি বলে দিয়েছেন শায়লার সঙ্গে দেখা করার পরপরই যেন আমি ডাক্তার হারুনের সঙ্গে কথা বলি এবং তাকে জিজ্ঞেস করি কোন তারিখে আপনার বাচ্চাটা মারা গিয়েছিল। তারিখ জানা খুব জরুরি। আমার ধারণা ছিল ডাক্তার হারুন আমাকে চিনতে পারবেন না। তিনি শুধু যে চিনলেন তা না, আমাকে মহা সমাদর করে বসালেন, যেন দীর্ঘদিন পর তিনি তার প্রিয় মানুষটার দেখা পেয়েছেন। সব কাজকর্ম ফেলে এখন তিনি জমিয়ে আড্ডা দেবেন। আমাকে হাত ধরে বসাতে বসাতে বললেন, ভাই কেমন আছেন বলুন তো? আমি খানিকটা বিব্রত গলাতেই বললাম, ভালো। খবর পেয়েছি মিসির আলি সাহেব হাসপাতালে। উনাকে আমার খুব দেখতে যাবার ইচ্ছা, সময় করতে পারছি না। উনি আছেন কেমন? আমি বললাম, ভালো আছেন। পানিভূত নিয়ে একটা গবেষণাধর্মী প্রবন্ধ লিখছেন। পানিভূতটা কি? এরা পানিতে থাকে, প্রবাহমান পানিতে না, দিঘিতে কিংবা পুরনো কুয়াতে। জানতাম না তো। হারুন এমনভাবে জানতাম না তো বললেন যেন পৃথিবীর অতি গুরুত্বপূর্ণ জ্ঞান থেকে তাকে ইচ্ছে করে বঞ্চিত করা হয়েছে। আমি বললাম, ভূত প্রসঙ্গ থাক, আপনার যে ছেলেটি মারা গেছে তার সম্পর্কে বলুন। সে কবে মারা গেছে? হারুন হতভম্ব গলায় বললেন, আমার তো কোনো ছেলে মেয়েই হয়নি, মারা যাবে কিভাবে? আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। হারুন বললেন, সন্তান না হবার সমস্যাটা আমার স্ত্রীর না। আমার স্পার্ম কাউন্ট খুব নিচে। ডাক্তার হিসেবে এই তথ্য আমি জানি। ভবিষ্যতেও যে আমার কোনো ছেলে মেয়ে হবে তা না। আমার ছেলে মারা গেছে এই তথ্য আপনাকে কে দিল? আমি আমতা আমতা করে বললাম, ভুল হয়েছে, কিছু মনে করবেন না। হারুন বললেন, কিছু মনে করছি না, মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। এখন বলুন কি খাবেন, চা নাকি কফি? এক কাজ করুন, দুইটাই খান। প্রথমে চা, তারপরে কফি। চা কফি খেতে খেতে পানিভূত বিষয়ে কি জানেন তা বলুন। আমি বললাম, আমি কিছুই জানি না, জানতে চাচ্ছিও না। এইসব অতিপ্রাকৃত বিষয়ে আমার আসলে কোনো আগ্রহ নেই। হারুন মহা উৎসাহে বললেন, আগ্রহ কেন থাকবে না? আপনার কি ধারণা ভূতপ্রেত নেই? রবীন্দ্রনাথ ভূত বিশ্বাস করতেন, এটা জানেন? প্ল্যানচেট করে আত্মা আনতে পছন্দ করতেন। তিনি তার জীবন স্মৃতিতে পরিষ্কার লিখেছেন। আপনি জীবন স্মৃতি পড়েননি? আমার কাছে আছে, আপনি ধার নিতে পারেন। তবে বই ধার নিলে কেউ ফেরত দেয় না, এটাই সমস্যা। পুলিশ তদন্ত করে ফাইনাল রিপোর্ট দেয়। আমিও শায়লার সন্তান বিষয়ে একটা ফাইনাল রিপোর্ট তৈরি করলাম। মিসির আলি সাহেবকে রিপোর্ট দেখিয়ে চমকে দেব এটাই আমার বাসনা। আমার ধারণা রিপোর্টটা ভালো লিখেছি। ডাক্তার হারুনের সন্তানের মৃত্যু বিষয়ক জটিলতা। ক, ডাক্তার হারুনের কোনো সন্তান নেই। সন্তানের মৃত্যুর প্রশ্নই সে কারণেই নেই। ডাক্তার হারুনের প্রকৃতি ভালো মানুষের প্রকৃতি। ভালো মানুষেরা নিজের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয়।
এই ভদ্রলোকও সেরকম। ভূত প্রেত আত্মা এইসব বিষয়ে তার বিশ্বাস আছে। বিশ্বাস রক্ষার ব্যাপারে তিনি যত্নশীল। এটা দোষের কিছু না। এ ধরনের মানুষরা অপ্রয়োজনেও মিথ্যা বলেন না। কাজেই তার কোনো সন্তান নেই এমন মিথ্যা তিনি বলবেন না। তারপরেও হারুন সাহেবের কথার সত্যতা সম্পর্কে পুরোপুরি নিঃসন্দেহ হবার জন্য আমি দুজনের সঙ্গে কথা বলেছি। একজন হারুন সাহেবের গাড়ির ড্রাইভার এবং অন্যজন হারুন সাহেবের বাড়ির কেয়ারটেকার নাজমুল। নাজমুলের অনেক বয়স। হারুনের জন্মের আগ থেকেই তাদের বাড়ির কেয়ারটেকার। স্ট্রোকের কারণে ডান হাত এবং পা নাড়াতে পারেন না। মুখের কথাও অস্পষ্ট এবং জড়ানো, তবে তার সেন্সেস পুরোপুরি কাজ করছে। আমার প্রশ্নের জবাবে বললেন, আমার নিজের কোনো ছেলে মেয়ে নেই, আমি বিবাহ করি নাই। আমি মনে করি আমার ছেলে হারুন। আমি তাকে কোলে পিঠে বড় করেছি, ঘাড়ে করে স্কুলে নিয়ে গেছি, স্কুল থেকে এনেছি। তার কোনো সন্তানাদি হয় নাই। এই দুঃখ হারুনের চেয়ে আমার অনেক বেশি। আর অল্প কিছুদিন বেঁচে থাকবো। হারুনের বাচ্চার মুখে দাদু ডাক শুনবো না। এই কষ্টের কোনো সীমা নেই। ডাক্তার হারুনের ড্রাইভারের সঙ্গে আমার যে কথা হয়েছে তা কিছুটা এরকম। তোমার নাম? স্যার, আমার নাম ফজলু মিয়া। তুমি ডাক্তার সাহেবের গাড়ি কতদিন ধরে চালাচ্ছ? হিসাব নাই। কাজ শিখার পরে প্রথম। স্যারের এখানেই কাজ নেই। খুব কম হইলেও 10 বছর ধরে স্যারের সাথে আছি। তোমার ডিউটি কেমন? আমার ডিউটি নাই বললেই চলে। স্যারের সন্তানাদি নাই, স্কুল ডিউটিও নাই। ম্যাডামের ডিউটি করো না? ম্যাডামের আলাদা গাড়ি, আলাদা ড্রাইভার। সন্তান বিষয়ক মিথ্যা কথাটা শাইলা বানিয়ে বলেছেন। এমন একটা ভয়ঙ্কর কথা উনি কেন বানালেন সেটা খুব পরিষ্কার না। আমার ধারণা তিনি মিসির আলী সাহেবের সঙ্গে একটা বুদ্ধির খেলা খেলেছেন। মিসির আলী একজনকে শিশুর হত্যাকারী হিসেবে চিহ্নিত করার পর তিনি বলবেন কোনো শিশুর অস্তিত্বই নাই। সম্মানিত মানুষকে ছোট করে অনেকে আনন্দ পায়। শাইলা সেরকম একজন বলে আমার ধারণা। মিসির আলী আগ্রহ নিয়ে আমার রিপোর্ট পড়লেন এবং হাসি মুখে বললেন, রিপোর্ট ঠিক আছে, তবে। আমি বললাম, রিপোর্ট ঠিক থাকলে তবে আসবে কেন? মিসির আলী বললেন, তবে আসছে কারণ হারুন সাহেবের কোনো ছেলে 1 এপ্রিল মারা যায়নি বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তা যুক্তি নির্ভর না। আপনি হারুন সাহেবের কথা, তার কেয়ারটেকার এবং ড্রাইভারের কথা সত্যি বলে ধরে নিয়েছেন। তারা কেন মিথ্যা বলবে? হারুন সাহেবের স্ত্রী বা কেন মিথ্যা বলবে? আমি বললাম, হারুন সাহেবের স্ত্রী মিথ্যা বলার কারণ কিন্তু আমি ব্যাখ্যা করেছি। তিনি আপনার সঙ্গে একটা খেলা খেলেছেন। মিসির আলী বললেন, এই খেলা তো হারুন সাহেবও খেলতে পারেন না? আমি বললাম, তার বাড়ির বাকি দুজন তো কোনো খেলা খেলবে না। তাদের স্বার্থ কি? অন্নদাতা মুনিবকে রক্ষা করার স্বার্থ হতে পারে। বাড়ির বিশ্বাসী পুরনো লোকজন মুনিবের প্রতি লয়াল থাকে। আমি বললাম, আপনি কি তাহলে ধারণা করছেন যে 1 এপ্রিল সত্যি সত্যি বাচ্চাটা খুন হয়েছে? মিসির আলী বললেন, সেরকমও ধারণা করছি না, তবে আমি মনে করি ওই তারিখে ডাক্তার হারুনের কোনো বাচ্চা মারা গিয়েছিল কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়াটা খুব জরুরি। আমি বললাম, কিভাবে নিশ্চিত হব? বাংলাদেশে তো জন্ম মৃত্যুর কোনো রেকর্ড থাকে না। মিসির আলী বললেন, জন্ম রেকর্ড থাকে না, মৃত্যু রেকর্ড কিন্তু থাকে। গোরস্থানে থাকে। গোরস্থানের অফিসে কার কবর হলো তা লেখা থাকে। আমাকে এখন গোরস্থানে ঘুরতে হবে? মিসির আলী হাসতে হাসতে বললেন, অবশ্যই। আপনি একটা রহস্যের মীমাংসা করবেন, বিনা পরিশ্রমে তা কি হয়? আমি বললাম, আপনি তো বিনা পরিশ্রমেই রহস্যের মীমাংসা করে ফেলেছেন। অনেক আগেই খামে লিখে আমাকে দিয়েছেন। মিসির আলী বললেন, বিনা পরিশ্রমে করিনি, অনেক পরিশ্রম করেই সিদ্ধান্তে এসেছি। কঠিন এক অঙ্ক ধাপে ধাপে করে সিদ্ধান্তে এসেছি। আপনার পক্ষে গোরস্থানে ঘোরা সম্ভব হবে না, আমি বুঝতে পারছি। এক কাজ করুন, কিছু টাকা পয়সা দিয়ে কাউকে লাগিয়ে দিন যে আপনার হয়ে কাজটা করবে। 500 টাকা খরচ করলেই হবে। আমাকে 1000 টাকা খরচ করতে হলো। গোরস্থান থেকে গোরস্থানে যাবার ভাড়া 500 টাকা, কাজটার জন্য 500 টাকা। জানতে পারলাম ঢাকা শহরে ওই তারিখে 11 জন শিশু মারা গেছে। এর মধ্যে 5 জন মেয়ে, 6 জন ছেলের মধ্যে 4 জনের বয়স 4 বছরের বেশি। এরা বাদ। বাকি 2 জনের একজনের জন্মের পরপরই মারা গেছে, সেও বাদ। একজন শুধু মারা গেছে 1 বছর বয়সে, তার নাম মিজান।
তার বাবা আলহাজ আব্দুল লতিফ, থাকেন পুরনো ঢাকায়। আমি আমার রিপোর্টে লিখলাম, নিশ্চিতভাবে বলতে পারছি 1 এপ্রিলে হারুন সাহেবের কোনো সন্তান মারা যায়নি। রিপোর্টটা লিখে শান্তি পেলাম না, মনের মধ্যে খচখচ করতে লাগলো। আমার ধারণা এর মধ্যেও মিসির আলী কিছু ভুল বের করে ফেলবেন। আবার আমাকে নতুন করে ছোটাছুটি শুরু করতে হবে। হয়তো মিসির আলী বলবেন আলহাজ আব্দুল লতিফ সাহেবের ইন্টারভিউ নিতে। নানানভাবে চিন্তা করলাম, গুরুত্বপূর্ণ কিছু কি বাদ দিয়েছি? মানুষের স্বভাব হচ্ছে চোখের সামনে যে জিনিস থাকে তাই চোখে পড়ে না। আমার বেলায় তেমন কিছু কি ঘটছে? মিসির আলী সাহেব বলেছেন, মিতিরের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। মিতিরের মধ্যে কি রহস্য থাকবে? সে তার গ্রামের বাড়িতে ভূত দেখে। তার গ্রামের বাড়ির ভূতের সঙ্গে ডাক্তার হারুন বা তার স্ত্রী শাইলার সম্পর্ক কি? ইংরেজিতে একটা কথা আছে, লেফট নো স্টোন আনটার্নড। প্রতিটা পাথর উল্টে দেখতে হবে। মিতি নামক পাথর উল্টে দেখার জন্য একদিন হাসপাতালে তার সঙ্গেও দেখা করতে গেলাম। সে সঙ্গে সঙ্গে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যে ভূত বাস করে তার গল্প শুরু করলো। এটা নাকি ঠিক ভূতও না, অনেকটা জন্তুর মতো। মৃত রোগীর পায়ের পাতা চাটে, তার গায়ে লাশের গন্ধ। পা চাটা ভৌতিক প্রাণীর গল্প শোনার মানে হয় না। বিরক্ত হয়ে চলে এসেছি। মনে হচ্ছে রহস্য সমাধানের পথ খুবই জটিল পথ। অনেক চিন্তাভাবনা করে আমি একটা সহজ পথ বেছে নিলাম। মিসির আলী সাহেবের খামটা খুলে ফেললাম। সেখানে লেখা, ধৈর্য ধরতে পারলেন না, আগেভাগেই খাম খুলে ফেললেন। যাই হোক, হত্যাকারীর নাম লিখছি, সাংকেতিকভাবেই লিখছি, দেখি সংকেত ভেদ করতে পারেন কিনা। হত্যাকারীর নাম মারব ক্রপ ন্যা। আমার মাথায় হাত দিয়ে বসা ছাড়া উপায় রইল না। সাংকেতিক ভাষা উদ্ধার করা আমার কর্ম না। মিসির আলী সাহেবের নির্দেশ মতো অনুসন্ধান চালিয়ে যাওয়া এর চেয়ে সহজ। মনে হচ্ছে পেতেছি সমুদ্র শয্যা। মিসির আলী হাসপাতাল থেকে ফিরেছেন এবং গভীর আগ্রহে রাত জেগে ভূত বিষয়ক প্রবন্ধ লিখে যাচ্ছেন। পানিভূত বিষয়ে আগেই লেখা হয়েছে, এখন লিখছেন বৃক্ষবাসী ভূত। যেসব ভূত গাছে বাস করে তাদের নিয়ে জটিল প্রবন্ধ। যা লেখেন সেটা আমাকে ঘুমোতে যাওয়ার আগে পড়ে শোনান। আমি কিছুতেই বুঝতে পারি না নিতান্ত ফালতু কাজে এই মানুষটা কেন তার মেধা নষ্ট করছে। তারপরেও ভূত বিষয়ক আলোচনায় আমি অংশগ্রহণ করছি। একটা শিশু যদি গভীর আগ্রহে কোনো খেলা খেলে, সেই খেলায় বাধা দিতে নেই। ভূত বিষয়ক গবেষণা শিশুর খেলা ছাড়া আর কি? শিশুর খেলাকে প্রশ্রয় দেওয়া সাধারণ নর্মের মধ্যে পড়ে। রাতে দুজন খেতে বসেছি। মিসির আলী বললেন, বলুন তো দেখি কোন কোন গাছে ভূত থাকে? আমি বললাম, জানি না, আমি এখন পর্যন্ত কোনো গাছে ভূত থাকতে দেখিনি। মিসির আলী বললেন, 4 ধরনের গাছে ভূত থাকে, বেলগাছ, তেঁতুল গাছ, শেওড়া গাছ এবং বাঁশ গাছ। এর বাইরে কোনো গাছে থাকে না। আম এবং কাঁঠাল গাছে ভূত থাকে এরকম কথা কখনো শুনবেন না। আমি বললাম, ও আচ্ছা। মিসির আলী বললেন, ভূত মানুষের কল্পনা এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মানুষ কেন ভূত থাকার জন্য 4টা মাত্র গাছ বেছে নিল, এটার গবেষণা হওয়া দরকার। এই গবেষণায় আমাদের লাভ? মিসির আলী বললেন, এই গবেষণা মানুষের কল্পনার জগৎ সম্পর্কে কিছু ধারণা দেবে। আমি বললাম, শেওড়া ঘন ঝাঁকড়া গাছ, দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে, সেই জন্যই মানুষ শেওড়া গাছকে ভূতের জন্য বেছে নিয়েছে। মিসির আলী বললেন, বেলগাছ তো ঝাঁকড়া গাছ না, ছায়াদায়িনী বৃক্ষও না, তাহলে বেলগাছ বাঁচল কেন? বেলগাছে কাঁটা আছে কি কারণে? ভূতরা হয়তো কাঁটা পছন্দ করে। তেঁতুল এবং বাঁশ গাছে তো কাঁটা নেই, ভূতরা তাহলে ওই গাছে কেন থাকছে? আমি চুপ করে গেলাম। প্রসঙ্গ ঘোরাবার জন্য বললাম, শাইলার পুত্রের মৃত্যু রহস্য ভেদের কাজটা শেষ করে ভূতের গবেষণাটা করলে ভালো হয় না? মিসির আলী বললেন, রহস্য তো অনেক আগেই ভেদ হয়েছে। উত্তর লিখে খামে সিলগালা করে আপনার হাতে দিয়েছি। এখন আপনার দায়িত্ব নিজের মতো করে রহস্যের মীমাংসায় আসা। কোন দিকে আগাবো বুঝতে পারছি না তো। আমার চিঠিকন্যা শাইলা আমাকে যে চিঠি লিখেছে সেটা ধরে আগাবেন। সেটা ধরে আগানোর তো আর কিছু নেই। মিসির আলী বললেন, অবশ্যই আছে। চিঠিতে লেখা ডক্টর হারুন চোখের কর্নিয়া গ্রাফটিংয়ের একটা পদ্ধতি বের করেছেন, যার নাম
হারুনস কর্নিয়া গ্রাফটিং। দেখতে হবে আসলেই এমন কোনো পদ্ধতি ডাক্তার হারুন বের করেছেন কিনা। তার প্রয়োজনটা কি? উনি এই পদ্ধতি বের না করলেও তো কিছু আসে যায় না। শিশুর মৃত্যুর সঙ্গে কর্নিয়া গ্রাফটিং এর কোনো সম্পর্ক নেই। মিসির আলী বললেন, রহস্যভেদের জন্য কোনো তথ্যই অপ্রয়োজনীয় না। আমি বললাম, গ্রাফটিং বিষয়ক তথ্য পাবো কোথায়? মিসির আলী বললেন, সব মেডিকেল কলেজের লাইব্রেরিতে জার্নাল আছে, সেখান থেকে পাবেন। তার চেয়েও সহজ বুদ্ধি হলো ইন্টারনেট। হারুনস কর্নিয়া গ্রাফটিং লিখে সার্চ দিলেই পাওয়া যাবে। আমি তো সেভাবেই বের করেছি এবং আপনার কম্পিউটারেই বের করেছি। কি পেয়েছেন সেটা তো আপনাকে বলবো না। আপনি রহস্যভেদ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি নিজে বের করুন। এক্ষুনি বের করছি। মিসির আলী বললেন, ভেরি গুড। 5 মিনিটের বেশি সময় লাগার কথা না। ইন্টারনেট আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। ইন্টারনেট ঘেটে দেখা গেল হারুনস কর্নিয়া গ্রাফটিং বলে কিছু নেই, তবে জালাল আহমেদস কর্নিয়া গ্রাফটিং বলে নতুন এক পদ্ধতি আছে। মিসির আলীকে এই তথ্য দিতেই তিনি বললেন, জালাল আহমেদ মুসলমান নাম, তার মানে এই না যে তার দেশ বাংলাদেশ। সে পাকিস্তানি হতে পারে, মিডল ইস্টের হতে পারে। আপনার কাজ হচ্ছে মেডিকেল কলেজগুলোতে খোঁজ নেওয়া এই নামের কোনো ছেলে পাশ করেছে কিনা। আমি হতাশ গলায় বললাম, আপনি কি এইভাবে রহস্যভেদ করেন? মিসির আলী বললেন, অবশ্যই, দ্বিতীয় বিকল্প তো নেই। যাই হোক, আপনার এই কাজটা সহজ করে দিচ্ছি। আমি খোঁজ নিয়ে জেনেছি জালাল আহমেদ নামে অসম্ভব ব্রিলিয়ান্ট একজন ছাত্র ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছে। সে যে শুধু ব্রিলিয়ান্ট তা না, সে রাজপুত্রের মতো রূপবান। তাকে প্রিন্স নামে ডাকা হতো। আমি শুধু বললাম, ও আচ্ছা, জালাল আহমেদ নামে নতুন এই চরিত্রটির সঙ্গে রহস্যের কি সম্পর্ক কিছুই বুঝতে পারছি না। জট খুলতে গিয়ে আরও জট পাকিয়ে দিচ্ছি, এই হলো সমস্যা। মিসির আলীর রহস্যভেদ প্রক্রিয়া যে এমন ঝামেলার তা আগেও বুঝিনি। এখানে ওখানে যাওয়া, ঘোরাঘুরি, বিরাট পরিশ্রমের ব্যাপার। মিসির আলী বললেন, আমার চিঠি কন্যার চিঠিটা মনে করুন। সেখানে লেখা, আমার স্বামী রাজপুত্রের মতো। এখন আপনি বলুন, হারুন সাহেব কি রাজপুত্রের মতো? না, হারুনস কর্নিয়া গ্রাফটিং বলে কিছু নেই, অথচ জালাল আহমেদস কর্নিয়া গ্রাফটিং আছে। যে জালাল রাজপুত্রের মতো সুন্দর। কিছু কি বোঝা যাচ্ছে? আমি হতাশ গলায় বললাম, না। মিসির আলী বললেন, আমার চিঠি কন্যা হাসপাতালের ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছে। চিঠিটা পড়ে দেখতে পারেন, আরও কোনো ক্লু যদি পাওয়া যায়। আমি বললাম, চিঠি পড়ে ক্লু বের করা আমার পক্ষে অসম্ভব। আগের চিঠিতে কিচ্ছু পাইনি, এই চিঠিতেও কিছু পাবো না। মিসির আলী হো হো করে হাসছেন, যেন আমি খুবই মজার কোনো কথা বলেছি। এইবারের চিঠিটা আমি পরপর 3 বার পড়লাম। আগের চিঠি মিসির আলী 3 বার পড়তে বলেছিলেন, এই কারণে এই চিঠিও 3 বার পড়া। চিঠিটা হলো, বাবা, আমি আপনার চিঠি কন্যা শায়লা। আপনার শরীর খারাপ এবং আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন এই খবর আমি হারুনের কাছ থেকে পেয়েছি। সে আপনার সব খবর রাখে। আপনি যে একজন লেখকের বাড়িতে উঠেছেন এই খবরও তার কাছে পেয়েছি। আমার ধারণা সে আপনার পেছনে স্পাই লাগিয়েছে। বাবা, আপনাকে যে কথা বলার জন্য চিঠি লিখছি তা হলো ক্ষমা প্রার্থনা। মিথ্যা কথা বলে আপনার সময় নষ্ট করেছি, এই জন্য ক্ষমা প্রার্থনা। আমি অত্যন্ত ছেলে মানুষই একটা কাজ করেছি, বানিয়ে বানিয়ে বলেছি আমার ছেলের মৃত্যুর কথা। আপনাকে রহস্য ভেদ করতে বলেছি, কারণ ব্যাখ্যা করি। আমি আপনাকে নিয়ে লেখা প্রায় সব বই পড়েছি। হঠাৎ ইচ্ছে হলো অতি বুদ্ধিমান মিসির আলীকে বিভ্রান্ত করা যায় কিনা দেখা যাক। আমার ধারণা ছিল চিঠি পড়েই আপনি বুঝবেন পুরোটাই বানানো। তা না করে আপনি যে রীতিমতো গবেষণা শুরু করেছেন তা জানলাম যখন আপনি আপনার লেখক বন্ধুকে আমার কাছে পাঠালেন। আপনার লেখক বন্ধু বললেন, ওই বছরের 1 এপ্রিল সরকারি ছুটি। মিথ্যে বলার এই বিপদ। সত্যি সত্যি ঘটনাটা ঘটলে আমার মনে থাকতো সেই বছর 1 এপ্রিল সরকারি ছুটি ছিল। বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনাকে বাবা ডেকেছি, কাজেই কন্যা হিসেবে ক্ষমা পেতে পারি। আমার ইচ্ছা ছিল হাসপাতালে আপনার সঙ্গে দেখা করা, চক্ষু লজ্জায় দেখা করতে পারিনি। বাবা,
আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলেই একদিন এসে আপনাকে দেখে যাব। আমার এতই খারাপ লাগছে, ইচ্ছে করছে পটাশিয়াম সায়ানেট খেয়ে মরে যাই। ইতি চিঠিকন্যা শায়লা। 3 বার চিঠি পড়ার পর আমি বললাম, আমি যা ভেবেছিলাম ঘটনা তো সেরকমই, মামলা ডিসমিস। মিসির আলী গম্ভীর গলায় বললেন, মামলা মাত্র শুরু, ডিসমিস মোটেই না। আমি মেয়েটিকে সোমবার সন্ধ্যায় আসতে বলেছি, রাতে আমার সঙ্গে খেতে বলেছি। এর মধ্যে আপনাকে একটা কাজ করতে হবে, জালাল আহমেদের একটা ছবি জোগাড় করতে হবে। কোত্থেকে জোগাড় করব? আমি বলে দেব কোত্থেকে। আর কিছু করতে হবে? ডাক্তার হারুনের সঙ্গে ভূত বিষয়ক একটা মিটিং, আপনি তাকে ভূত বিষয়ক নানান তথ্য দেবেন। আমি বিস্মিত হয়ে বললাম, ভূত বিষয়ে আমি কি তথ্য দেব? আমি তো কিছুই জানি না। মিসির আলী হাসি মুখে বললেন, আমি শিখিয়ে দেব। এতে কি লাভ হবে? পরকালে বিশ্বাসী লোকজন মৃতদেহর সঙ্গে যোগাযোগের জন্য অনেক কর্মকাণ্ড করে, যেমন প্ল্যানচ্যাট, চক্র ইত্যাদি। আমি শুধু জানতে চাই তিনি মৃত কোনো মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন কিনা। আমি বললাম, ভূত প্রেত বিষয়ক আলোচনায় আপনি থাকবেন তো? মিসির আলী না সূচক মাথা নাড়লেন, ভাবলেশহীন গলায় বললেন, পুরো প্রক্রিয়াটি আমি আপনাকে দিয়ে করাতে চাই। নিজে নিজে রহস্যভেদ করতে চাচ্ছিলেন, সেই সুযোগ করে দিচ্ছি। তবে এখনো সময় আছে, আপনি যদি সরে আসতে চান সরে আসবেন। আমি একটু ভাবলাম, তারপর উত্তর দিলাম, আমি সরে আসতে চাই না। ডক্টর হারুনের সঙ্গে ভূত বিষয়ক আলোচনা তেমন জমল না। তিনি সেদিন কথা বলার মুডে ছিলেন না। তবে তিনি বললেন, রবীন্দ্রনাথের মতো তার নিজেরও প্ল্যানচ্যাটের উপর অগাধ বিশ্বাস। তার মা জীবিত থাকার সময় মার সঙ্গে অনেকবার প্ল্যানচ্যাট করেছেন। প্ল্যানচ্যাটে সাধারণ মানুষের আত্মা যেমন এসেছে, বিখ্যাত ব্যক্তিদের আত্মাও এসেছে, প্রশ্নের জবাব দিয়েছে। বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুকান্ত, নবাব সিরাজউদ্দৌলা। তার কাছ থেকে জানলাম তিনি এবং তার স্ত্রী শায়লা একবারই বসেছিলেন প্ল্যানচ্যাটে। খুবই বাচ্চা একটা ছেলের আত্মা এসে উপস্থিত হয়। শায়লা এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি আর কখনো প্ল্যানচ্যাটে বসেননি। আমি বললাম, বাচ্চা ছেলেটা কি তার নাম বলেছে? হারুন বলেছেন, নামের আদ্যক্ষর বলেছে, বলেছে এস। আপনি নিজে উৎসাহিত হলে আপনাকে নিয়ে একদিন বসবো, ভয়ের কিচ্ছু নেই। একটা বোতামে আমি এবং আপনি আঙ্গুল চেপে বসবো, বোতামটা থাকবে উইজা বোর্ডে। আমি বললাম, উইজা বোর্ডটা কি? একটা কার্ডবোর্ড, যেখানে এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো লেখা, এক জায়গায় ইয়েস এবং নো লেখা। যখন বোতামে আত্মার ভর হবে তখন আত্মা কাঁপতে থাকবে। আত্মাকে যখন প্রশ্ন করবেন, আপনি কি এসেছেন, আত্মা তখন বোতামটা টেনে ইয়েসের ঘরে নিয়ে যাবে। এই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। বুঝেছেন? কিছুটা, কাছ থেকে না দেখলে পুরোপুরি বুঝবো না। একদিন রাতে মিসির আলী সাহেবকে নিয়ে বাসায় চলে আসবেন, হাতে কলমে দেখাবো। আমি বললাম, হাতে কলমে তো দেখাবেন না, আপনি দেখাবেন আঙ্গুল বোতামে। আমার রসিকতায় হারুন অত্যন্ত বিরক্ত হলেন। গম্ভীর গলায় বললেন, আজ আমি ব্যস্ত আছি, অন্য একদিন আসুন। আমি উঠে পড়লাম। ভূত বিষয়ক এই আলোচনা থেকে মিসির আলী কি উদ্ধার করবেন আমি বুঝতে পারছি না। বাচ্চা একটা ছেলের আত্মা এসেছিল যার নামের আদ্যক্ষর এস, এটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। তবে আমি লক্ষ্য করেছি আমার কাছে গুরুত্বপূর্ণ সব তথ্যই মিসির আলীর কাছে গুরুত্বহীন। এই ক্ষেত্রে হয়তো তাই হবে। মিসির আলী হয়তো আমাকে বলবেন, এখন আপনার কাজ হবে এস দিয়ে শুরু নামের তালিকা তৈরি করুন, নবজাতকের নাম, জাতীয় বই জোগাড় করুন, এস দিয়ে শুরু নামগুলো আলাদা করে বড় একটা খাতায় লিখে ফেলুন। তারপর আমিও লিখতে শুরু করব। সালাউদ্দিন, সালাম, শাহিন, সোহেল, সাহাবুদ্দিন, শিহাব, শুভ, সুলতান, সাবের। রাতে খাবার টেবিলে মিসির আলী সাহেবকে বললাম, আপনি আমাকে ছোট্ট একটা সাহায্য করুন। মিতির সঙ্গে বর্তমান রহস্যের সম্পর্কটা শুধু বলুন, বাকিটা আমি পারব। মিসির আলী বললেন, মিতি বিভিন্ন ধরনের ভৌতিক গল্প বলে। তার প্রধান চেষ্টা সবাইকে বিভ্রান্ত করা। একজন ক্রিমিনালও তাই করে। ক্রাইমটা করার পর সে সবাইকে বিভ্রান্ত করতে চায়।
এইটুকুই সম্পর্ক, এর বেশি কিছু না। না, এর বেশি কিচ্ছু না। যখন কোনো ক্রাইম সলভিং শুরু করবেন তখন এই ব্যাপারটা মাথায় রাখবেন। ক্রিমিনাল আপনাকে বিভ্রান্ত করতে চাইবেই। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বের হয়েছি। উদ্দেশ্য জনৈক জালাল সাহেবের খোঁজ বের করা। বৃষ্টিতে ভিজে ঠক ঠক করে কাঁপছি। আবহাওয়ার বড় ধরনের কোনো পরিবর্তন অবশ্যই হয়েছে। গরমকালের বৃষ্টির পানি এত ঠান্ডা হবে না, পানি বরফের চেয়েও ঠান্ডা হতে পারে না, কিন্তু পায়ে যে পানি পড়ছে তা মনে হচ্ছে তাপমাত্রা 0 ডিগ্রির অনেক নিচে। জালাল আহমেদের মা মারা গেছেন। বাবা একা বেইলি রোডের একটা ফ্ল্যাট বাড়িতে থাকেন। বাড়ির দারোয়ান আমাকে কিছুতেই ঢুকতে দেবে না। তার একটাই কথা, কারোর দেখা করার অনুমতি নাই। পুলিশের আইজি আসলেও নাই, মন্ত্রী মিনিস্টার আসলেও নাই। অনেক ঝামেলা করে জালাল সাহেবের বাবার সঙ্গে দেখা করার অনুমতি পাওয়া গেল। বৃদ্ধ অত্যন্ত সন্দেহবাতিগ্রস্ত। তিনি আমাকে শীতল গলায় বললেন, আমি আপনাকে চিনি না, জানি না, কোনোদিন আপনার সঙ্গে আমার দেখাও হয়নি। আপনাকে আমি আমার ছেলের ছবি কেন দেব? আপনি তো দূরের কথা, আমি তো আমার আত্মীয় স্বজনকেও কোনো ছবি দেব না। আমার ছেলে মারা গেছে, ধরে নেন তার ছবিও মারা গেছে। আপনার ছেলে মারা গেছে তা তো জানতাম না। কবে মারা গেছে? কবে মারা গেছে জেনে কি করবেন? মিলাদ পড়াবেন? কুলখানি করবেন? অনেক কথা বলে ফেলেছি, যান, বিদায় হন। ভেজা শরীরের সোফায় বসেছেন, সোফাটা তো নষ্ট করেছেন। সরি। এখন সরি বলে কি হবে? ক্ষতি যা করার তা তো করেই ফেলেছেন। আমি হতাশ হয়ে দেয়ালের দিকে তাকালাম। দেয়াল ভর্তি এক যুবকের নানা ভঙ্গিমার সুন্দর সুন্দর ছবি। রাজপুত্রের মতো রূপবান সেই যুবক বসার ঘরের দেয়াল আলো করে রেখেছে। এই যুবক যে জালাল আহমেদ তাতে সন্দেহ নেই। একটি ছবি এত সুন্দর যে সেই ছবি নিয়ে ক্যালেন্ডার করা যায়। যুবক জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে, তার পেছনে নীল সমুদ্র। যুবকের চোখে বিষণ্ণতা, তার হাতে একটা মগ, মনে হচ্ছে সে মগে করে কফি খাচ্ছে। আমি বৃদ্ধের দিকে তাকিয়ে বললাম, আপনার ছেলের ছবি? বৃদ্ধ দাঁত মুখ খিচিয়ে বললেন, আমার ছেলের ছবি না, পাড়ার ছেলের ছবি। পাড়ার ছেলের ছবি দিয়ে আমি দেয়াল ভর্তি করে রেখেছি। আমি মুগ্ধ কণ্ঠে বললাম, পুরুষ মানুষ যে এত রূপবান হতে পারে এই প্রথম দেখলাম। মাইকেল এঞ্জেলো ডেভিডের চেয়েও আপনার ছেলে সুন্দর। এই কথাতেই কাজ হলো। বৃদ্ধের চোখ থেকে কাঠিন্য মুছে গেল, সেখানে চলে এলো এক ধরনের বিষণ্ণতা। বৃদ্ধ বললেন, চা খাবেন? আমি বললাম, চা না, কফি খেতে ইচ্ছে করছে। জাহাজের ডেকে আপনার ছেলের কফি খাওয়া দেখে আমার কফি খেতে ইচ্ছে করছে। আপনার বাসায় কফির ব্যবস্থা কি আছে? বৃদ্ধ বললেন, অবশ্যই আছে। আমার ছেলে যে মগে করে কফি খাচ্ছে সেই মগটাও আছে, ওই মগে করে খেতে চান? আমি বললাম, এত সৌভাগ্য আমি আশা করছি না, কফি হলেই আমার চলবে। বৃদ্ধ আমাকে মাথা মোছার জন্য টাওয়াল এনে দিলেন, ছেলের কফি মগেই কফি দিলেন। চোখ মুছতে মুছতে ছেলের মৃত্যুর ঘটনা বললেন। নিউ ইয়র্কের সাবওয়েতে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে মৃত্যুর 10 মিনিট আগেও টেলিফোনে আমার সঙ্গে কথা হয়েছে। মোবাইলে টেলিফোন করেছে। আমি বাথরুমে ছিলাম, দৌড়ে এসে টেলিফোন ধরেছি। ছেলে বলল, বাবা কেমন আছো? আমি বললাম, ভালো, তুই কেমন আছিস? ছেলে বলল, আমি বেশি ভালো না। আমি বললাম, ভালো না কেন? শরীর খারাপ? ছেলে বলল, শরীর ঠিকই আছে, মনটা অস্থির। বাংলাদেশে চলে আসতে ইচ্ছে করছে। কতদিন বাংলাদেশের বৃষ্টির শব্দ শুনি না, ব্যাঙের ডাক শুনি না। আমি বললাম, দেশে চলে আয়। ছেলে বলল, বর্ষা শুরু হোক, তারপর আসব। বাবা রাখি। এই বলে সে টেলিফোন বন্ধ করলো। ও আল্লাহ, 1 মিনিটের মাথায় আবার টেলিফোন। আমি বললাম, বাবা কি? সে বলল, বাবা খুব অস্থির লাগছে, বুঝতে পারছি না কেন, তুমি আমার জন্য দোয়া করবে? আমি বললাম, অবশ্যই করব বাবা, এক্ষুনি দোয়া করতে বসো, এক্ষুনি। আমি বললাম, বাবা তো শরীর ঠিক আছে তো? সে বলল, আমার শরীর খুব ভালো, শুধু মন অস্থির। ছেলে টেলিফোন রাখা মাত্র আমি অজু করে নামাজ পড়তে বসলাম।
আমার বাবু যখন মারা যাচ্ছে তখন আমি বাবুর জন্য নামাজ পড়ছি। এটাই আমার একমাত্র সান্ত্বনা। জালাল আহমেদের ছবি নিয়েই বাসায় ফিরলাম। জাহাজে কফি খাওয়ার ছবিটাই আমাকে দিলেন। চোখ মুছতে মুছতে বললেন, আমার ছেলের এই ছবিটা আপনার পছন্দ হয়েছে, আপনি নিয়ে যান, ফেরত দিতে হবে না। ছবি আপনার কেন দরকার, ছবি দিয়ে কি করবেন, কিছুই জানতে চাচ্ছি না। আজকাল কিছুই জানতে ইচ্ছে করে না। কফি খেতে চাইলে আমার কাছে এসে কফি খেয়ে যাবেন। আমার ছেলের কফি খুব পছন্দ ছিল। মৃত্যুর সময়ও তার হাতে কফির কাপ ছিল। আজ সোমবার। মিসির আলি সাহেবের চিঠিকন্যা শায়লার আমাদের এখানে ডিনারের নিমন্ত্রণ। তিনি নিমন্ত্রণ গ্রহণ করেছেন। টেলিফোনে জানিয়েছেন সন্ধ্যা 7টা নাগাদ চলে আসবেন। আমি কয়েকটি কারণে কিছুটা উত্তেজনার মধ্যে আছি। প্রথম কারণ, অতিথির জন্য রান্নার দায়িত্ব পড়েছে আমার। মেনু মিসির আলি ঠিক করে দিয়েছেন। স্টার্টার জিরা পানি, সাইড ডিশ বেগুন ভর্তা, টমেটো ভর্তা, মেইন ডিশ ইস্ট্রি ইলিশ, ফিনিশিং মুগের ডাল, ডেজার্ট দই। মেইন ডিশ নিয়ে আমি যথেষ্ট দুশ্চিন্তায় আছি। মেইন ডিশের নামই দুশ্চিন্তার জন্য যথেষ্ট। ইস্ট্রি ইলিশ, এই রান্না মিসির আলির আবিষ্কার। ইলিশ মাছে সর্ষে বাটা, কাঁচামরিচ এবং লবণ দেওয়ার পর লাউ পাতা দিয়ে মুড়তে হবে। তারপর গরম ইস্ত্রির নিচে বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর মাছ উল্টে আবার ইস্ত্রি চাপা দেওয়া। ইস্ত্রি দিয়ে কতক্ষণ চাপা দিয়ে রাখতে হবে সেই সম্পর্কে মিসির আলি কিচ্ছু বলছেন না। আমার ধারণা মেইন ডিশ হবে কাঁচা মাছ। মিসির আলিকে এই কথা বলতেই তিনি বললেন, কাঁচা মাছ তো খারাপ কিছু না, জাপানিরা সুশি খায়, সুশি বানানো হয় কাঁচা মাছ দিয়ে। সমস্যা হচ্ছে আমরা জাপানি না, কাঁচা মাছ খেতে অভ্যস্ত না। কাজেই আমি সকাল থেকে স্টপ ওয়াচ দিয়ে ইস্ত্রি চাপা দেওয়ার সময়টা বের করার চেষ্টা করছি। একটা ইলিশ মাছের লেজ এবং মাথা ছাড়া পুরোটাই নষ্ট হয়েছে। এখন এক্সপেরিমেন্ট শুরু হয়েছে দ্বিতীয় ইলিশ মাছ দিয়ে। যথেষ্টই টেনশন বোধ করছি। আমি একদিনের টেনশনেই অস্থির। বাংলাদেশের মেয়েরা রোজই এই টেনশনের ভেতর দিয়ে যায়। এটা ভেবে খুবই অবাক লাগছে। সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি। 7টার মধ্যে ঢাকা শহরের সব রাস্তায় পানি। এ ঝড় বৃষ্টির মধ্যে কাটায় কাটায় 7টায় শায়লা উপস্থিত হলেন। তখনই ইলেকট্রিসিটি চলে গেল। আমার মাথায় হাত। ইলেকট্রিসিটি ছাড়া বিখ্যাত ইস্ত্রি ইলিশ তৈরি হবে না। বসার ঘরের টেবিলে মোমবাতি জ্বালানো হয়েছে। মোমবাতির আলোয় শায়লা নামের মহিলাকে অপরূপ দেখাচ্ছে। অধ্যাপিকারা পড়াতে জানেন, সাজতে জানেন না, কথাটা ঠিক না। তিনি সুন্দর করে সেজেছেন। শায়লা অতি বিনয়ের সঙ্গে মিসির আলিকে কদমভূষি করতে করতে বললেন, ভুলভাল চিঠি লিখে আপনাকে বিরক্ত করেছি। বাবা, আমাকে ক্ষমা করেছেন তো? মিসির আলি হাসলেন। শায়লা বললেন, ক্ষমা করে থাকলে মাথায় হাত রাখুন। মিসির আলি মাথায় হাত রাখলেন। সুন্দর সন্ধ্যা শুরু হলো। আমরা 3জন একসঙ্গে বসেছি। আমাদের সামনে লেবু চা। ঝড় বৃষ্টির রাতে লেবু চায়ে চুমুক দিতে অসাধারণ লাগছে। খোলা জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। হাওয়ায় মোমবাতির শিখা কাঁপছে। এখন মনে হচ্ছে ঝড় বৃষ্টির রাতে ইলেকট্রিসিটি চলে যাওয়া এমন খারাপ কিছু না। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে শায়লার দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার হ্যান্ডব্যাগে কি সবসময় পটাশিয়াম সায়ানাইড রাখো? শায়লার মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল। শায়লার কথা বাদ থাকুক, আমি নিজেই হকচকিয়ে গেলাম। শায়লা যদি তার হ্যান্ডব্যাগে পটাশিয়াম সায়ানাইড রেখেও থাকেন, মিসির আলির পক্ষে তা জানা কোনো ক্রমেই সম্ভব না। উনার আর যাই থাকুক, এক্সরে চোখ নেই। মিসির আলি সহজ গলায় বললেন, তোমার ব্যাগে পটাশিয়াম সায়ানাইডের একটা ফাইল আছে। কি করে সেটা বুঝলাম তোমাকে বলি। পটাশিয়াম সায়ানাইড নিয়ে তোমার অবসেশন আছে। শ্বশুরবাড়িতে এই শব্দটা তুমি প্রায়ই উচ্চারণ করো, যে কারণে তোমার শাশুড়িও শব্দটা শিখেছেন এবং তার পুত্রকে সাবধান করেছেন। কেমিস্ট্রির শিক্ষক হিসেবে পটাশিয়াম সায়ানাইড জোগাড় করা তোমার পক্ষে কোনো বিষয় না। তার চেয়েও বড় কথা, তুমি MS করেছো নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে। তোমার থিসিস ছিল কোনো একটি ইনঅর্গানিক যৌগে KCN এর সাহায্যে কার্বন যুক্ত করা। ইনঅর্গানিক যৌগের নামটা যেন কি? শায়লা যন্ত্রের মতো বললেন, সিলিনিয়াম হাইড্রাইড। আপনি এই খবরও নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। তোমার যে গাইড প্রফেসর জেমস ক্লার্ক,
তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। মিসির আলী বললেন, এই ঘরে ঢোকার পর থেকে লক্ষ্য করছি তুমি তোমার হ্যান্ডব্যাগ শরীরের সঙ্গে যে শুধু জড়িয়ে রেখেছ তা না, শাড়ির আঁচল দিয়ে ঢেকেও রেখেছ। বাতাসের ঝাপটায় একবার তোমার শাড়ির আঁচল সরেও গেল, তুমি সঙ্গে সঙ্গে অতি ব্যস্ততার সঙ্গে তোমার ব্যাগটা ঢাকলে। এখন বলো, তোমার ব্যাগে পটাশিয়াম সায়ানাইড আছে না? তুমি যদি বলো নাই, তাহলে নাই, আমি তোমার ব্যাগ খুলে দেখব না। শায়লা বিড়বিড় করে বললেন, পটাশিয়াম সায়ানাইড আছে, 20 গ্রামের একটা ফাইল। চোখ কপালে ওঠার ব্যাপারটা বাগধারায় আছে। বাস্তবে এই ঘটনা কখনো ঘটে না। ঘটনার সামান্য সম্ভাবনা থাকলে আমার চোখ কপালে উঠে থাকত। মিসির আলী আমার দিকে তাকিয়ে বললেন, আপনাকে একটা খাম রাখতে দিয়েছিলাম, খামটা আজ খোলা হবে এবং খামে কি লেখা পড়া হবে। আমি খাম এনে নিজের জায়গায় বসলাম। মিসির আলী শায়লার দিকে তাকিয়ে বললেন, তুমি প্রথম চিঠিতে জানতে চেয়েছিলে তোমার পুত্র সাগরের হত্যাকারীকে, তা তুমি জানো। আমি জানি কি না? আমিও জানি। সেটা একটা কাগজে লিখে রেখে দিয়েছিলাম, তোমার সামনে একদিন খুলবো এই আশায়। এখন খোলা হবে। শায়লা ছোট্ট নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, ও গড। মিসির আলী আমার দিকে তাকিয়ে বললেন, কাগজে কি লেখা পড়ুন। আমি বললাম, কাগজে লেখা আ মা রো প ক্রক ন্যা। মিসির আলী বললেন, অতি সহজ সাংকেতিক ভাষায় লিখেছি, অক্ষরগুলো আকপিচ করলেই মূলটা বের হবে। আমি লিখেছি, আমার পত্রকন্যা। আমি শায়লার দিকে তাকালাম। তার চেহারা ভাবলেশহীন, কি ঘটছে না ঘটছে তা সে যেন ঠিক বুঝতে পারছে না। মিসির আলী বললেন, শায়লা, তুমি বিয়ের পর MS করতে আমেরিকা যাও, ঠিক না? শায়লা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জালাল আহমেদের সঙ্গে সেখানেই তোমার পরিচয়? হ্যাঁ। সাগর নামের ছেলেটি কি তোমাদের অবৈধ সন্তান? শায়লা মুখ তুলে তাকালেন এবং কঠিন গলায় বললেন, না, আমি হারুনকে নিয়মমাফিক তালাক দিয়ে জালালকে বিয়ে করি। হারুনের সঙ্গে এমনিতেই আমার বিয়ে বৈধ ছিল না। আপনি এত কিছু জেনেছেন, এই তথ্যও নিশ্চয়ই জানেন, সে ইম্পর্টেন্ট। জানি। পুরো ইসলামী মতে নিউ ইয়র্কের এক মসজিদে আমাদের বিয়ে হয়, তারপরই সমস্যা শুরু হয়। কি সমস্যা? জালালের ধারণা হয় আমি মানসিকভাবে অসুস্থ, যে কোনো সময় তাকে আমি খুন করতে পারি। এই সব হাবিজাবি। ডাক্তার হারুনের যে সমস্যা আছে সেই সমস্যা? হ্যাঁ। আমাদের যে বাচ্চাটা হয় সাগর, সেই বাচ্চাটাকে জালাল সরিয়ে ফেলেছিল। তার ধারণা হয়েছিল বাচ্চাটাকেও আমি মেরে ফেলব। সে সাগরকে তার এক আত্মীয়ের বাড়িতে সরিয়ে দিয়েছিল, যাতে আমি বুঝতে না পারি সে কোথায়। আমি ইচ্ছে করলে পুলিশের সাহায্য নিয়ে বাচ্চা বের করে ফেলতে পারতাম, তা করিনি। নিজেই খুঁজে খুঁজে বের করেছি সে কোথায় আছে। আমি আমার ছেলের খোঁজে জ্যাকসন হাইটের বাড়িতে উপস্থিত হয়ে জানলাম তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি 1 কাপ কফি খাবো। কফি কি আছে? মানুষ চলে যায়, তার কিছু অভ্যাস রেখে যায়। জালাল নেই, কিন্তু তার কফির অভ্যাস আমার মধ্যে রেখে গেছে। আমি কফি বানিয়ে শায়লার সামনে ধরলাম। শায়লা কফির কাপে চুমুক দিয়ে মিসির আলীর দিকে তাকিয়ে বলল, জালাল যে নিউ ইয়র্কের সাবওয়েতে কফি খেতে খেতে মারা গিয়েছিল, এই খবর কি আপনি জোগাড় করেছেন? মিসির আলী বললেন, হ্যাঁ। সে হার্ট অ্যাটাকে মারা যায়নি, কফিতে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে খেয়েছিল। সে সুইসাইড করেছিল। পটাশিয়াম সায়ানাইড চুরি করেছিল আমার কাছ থেকে। নিউ ইয়র্ক পুলিশের বুদ্ধির কত নাম ডাক শুনি, তারা ধরতে পারেনি। তারা ভেবেছে হার্ট অ্যাটাক। তার মৃত্যুর পর আমি দেশে ফিরে আসি, বাস করতে থাকি হারুনের সঙ্গে। এমনভাবে বাস করি যেন মাঝখানের 2 বছর হঠাৎ বাদ পড়ে গেছে। হারুন কখনো কিচ্ছু জিজ্ঞাসা করেনি, আমিও কিছু বলিনি। আমার শাশুড়ি ব্যাপারটা একেবারেই মেনে নেননি। তিনি আমাকে হজম করেছেন, কারণ আমাকে প্রচণ্ড ভয় পেতেন। তার ধারণা হয়ে গিয়েছিল যে আমি জালালকে খুন করে ফিরে এসেছি তার ছেলেকে খুন করতে। বাবা, আপনার বুদ্ধি, আপনার লজিকের সিঁড়ি তৈরি করার ক্ষমতার কোনো তুলনা নেই। আমি ব্যাগে পটাশিয়াম সায়ানাইড নিয়ে ঘুরি, এটা পর্যন্ত বের করে ফেলেছেন, কিন্তু আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত ছিল ভুল। মিসির আলী বললেন, তোমার ছেলে সাগর কোথায় আছে? সে তার দাদুর সঙ্গে থাকে। ওই বাড়িতে আমার যাওয়া নিষেধ, তবে হারুন ওই বাড়িতে যায়। আমার ছেলে তাকে খুব পছন্দ করে। হারুনই তাকে আমার সঙ্গে দেখা করানোর জন্য প্রায়ই আমাদের বাড়িতে নিয়ে আসে।
ছেলেটি তার বাবার চেয়েও অনেক সুন্দর হয়েছে। ইলেকট্রিসিটি চলে এসেছে। আমি স্ত্রী ইলিশ বানাতে ব্যস্ত। মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত। সন্ধ্যার পর থেকে অনেক ঘটনা এত দ্রুত ঘটেছে যে তাল রাখতে সমস্যা হচ্ছে। শায়লা পুরোপুরি সত্যি বলছে এটা আমার কাছে মনে হচ্ছে না। মিসির আলীকে দেখেও কিছু বুঝতে পারছি না। রাত 9টায় দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খোলার জন্যে উঠে দাঁড়ালো শায়লা। লজ্জিত গলায় বলল, আমি হারুনকে রাত 9টায় ডিনার খেতে এখানে আসতে বলেছি। ওকে বাদ দিয়ে ডিনার খেতে খুব খারাপ লাগবে। মিসির আলী বললেন, ভালো করেছ, আমার উচিত ছিল দুজনকে দাওয়াত দেওয়া, ভুলটা আমার। শায়লা বললেন, হারুনকে বলেছি সাগরকেও যেন নিয়ে আসে, মনে হয় এনেছে। দরজা খোলা হলো। হারুন সাহেব এক গোছা দোলন চাপা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার গায়ের সঙ্গে গা লাগিয়ে যে শিশুটি দাঁড়িয়ে আছে সে দোলন চাপার চেয়েও সুন্দর। আমি আমার জীবনে এত সুন্দর শিশু দেখিনি। অবশ্যই দেব শিশুরা এত সুন্দর হয় না। এই শিশুর সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্য। শায়লা বললেন, আমার দুষ্টু বাবাটা কোথায়? সঙ্গে সঙ্গে সে ছুটে এসে মাকে জড়িয়ে ধরল। মিসির আলী বললেন, শায়লা, তোমার দুষ্টু বাবুটাকে একটু আমার কাছে আনো, তার মাথায় হাত বুলিয়ে আদর করে দেই।